কাছে আসার মৌসুম। নুসরাত সুলতানা সেতুতি। পর্ব 6 থেকে 10। তুষি ব্যথায় মোচড়াচ্ছিল। ছিটকে এসে পড়ায় পিঠের হাড় টনটনিয়ে উঠেছে। এর মধ্যে এসে হাত বাড়াল আগন্তুক। মাথা তুলে চাইল ও। ব্যথায় কুঁচকে রাখা চোখমুখ টানটান হলো অমনি। ফর্সা সুতনু পুরুষ। মুখের গরম দীর্ঘ, স্পষ্ট, চওড়া চোয়াল। চোখ দুটোর রং আলাদা। কি রং এটা? রোদের আলোয় জ্বলছে। ভ্রু দুটো জোড়া। গালের ভাঁজে ভেসে থাকা গভীর হাড়ের গঠন প্রকাশ করছে পুরুষটির ব্যক্তিত্বের দৃঢ়তার। তুষি ঠোঁট কামড়ে ভাবল, এ মালটা আবার কে? অয়ন তাগিদ দিল, কি হলো? উঠুন। সারাদিন এভাবে পড়ে থাকার ইচ্ছে আছে নাকি? তুষি হাত ধরবেন না ভেবেছিল। পুরুষে ওর অ্যালার্জি। কিন্তু কোমরের হাড়ে যে দুম করে লেগেছে, একা ওঠা কষ্টের। আবার লোকটা এভাবে সাহায্য করতে এলো। দোনামোনা করে ডান হাতটা বাড়াল তাই। আচমকা এসে দাঁড়ালো ইয়াসের। তার মারের তোরে ছেলেগুলো নিরুদ্দেশ। ঝুঁকে থাকা অয়নের ঠিক পেছনের শটান দেহের মানুষটাকে দেখেই তুষির কেন যেন শ্বাস আটকে গেল। মনে হলো ইয়াসির এক্ষুনি তেড়ে আসবে। খোপাত করে ওর টুটি চেপে বলবে, তুই আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না। যেমন করেছিল রুহানের সাথে। কল্পনার প্যাচে বাড়ানো হাত শট করে নামাল তুষি। অমনি পিচের রাস্তায় ঢুকে গেল কনুইটা। আরেক দফা ব্যথায় লাফিয়ে উঠল তরুণী। কনুই চেপে বিড়বিড় করল, শালার কুফা পুলিশ। মুখ দেখলেই ব্যথা পাই। ইয়াসির সরু চোখে চেয়ে তুষির কাণ্ডকারখানা দেখল কিছুক্ষণ। এতেই যেন মেয়েটার সব গুলিয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন? ইয়াসির খ্যাক করে বলল, তুমি সেই চোর না? এখানে কি চাই? অয়ন ঘুরে তাকালো, কণ্ঠে বিভ্রম। চোর? তুষি ঠোঁট উল্টে রাখে, ও চোর না। চোর আর পকেটমার আলাদা। কিন্তু ভুলটা শুধরে দেয়ার সাহস হলো না। মোড়ামুড়ি করে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির দ্বিতীয় প্রশ্ন করল, আবারও পকেট মারতে বেরিয়েছ? তুষি নিষ্পাপ চোখে বলল, নো স্যার, নো। কিন্তু চটকা খেল অয়ন। অবাক হয়ে বলল, পকেটমার? মেয়ে পকেটমার? তুষি হাত ডলছে। ছিলে গেছে জায়গাটা। ইয়াসির হয়তো এসব নিয়ে কথা বলতে চাইল না। প্রসঙ্গ পাল্টাল অয়নকে দিয়ে, তোর না দেরি হচ্ছে, চল। অয়ন তুষির দিকে চাইল আবার। ও তাজ্জব তখনও। বেশভূষা ছেলেদের মতো। কিন্তু তাই বলে পকেট কাটে। কি আজব ব্যাপার স্যাপার। কিন্তু ডাক্তারি সত্তাটাকে তো বিসর্জন দেয়া যায় না। মেয়েটা ব্যথা পেয়েছে, তাই বলল। বাসায় গিয়ে একটু স্যাফরন লাগিয়ে নেবেন, কমে যাবে। বেশি ব্যথা করলে একটা পেইন কিলার। ওকে। তুষি চুপ। ইয়াসির হেলমেট পরছে। অয়ন ওর দিকে পুরো ঘুরে বলল, এরপরের রাস্তার দুটো তো দুদিকে ভায়া। আমি একটা সিএনজি ডেকে নেই। এখান থেকে সিএনজি পাওয়া টাফ। তুই উবার ডাক। 7-8 মিনিটে চলে আসবে। অয়ন মাথা ঝাঁকাল। পকেট হাত দিল ফোন নিতে, মনে হলো খালি খালি। যেন কিছু একটা নেই। ত্রস্ত হাতানোর গতি বাড়াল সে। নেই, মানিব্যাগ নেই। অয়ন হতভম্ব আওড়ায়, এই যা, আমার ওয়ালেট। বিভ্রান্ত নয়নে ইয়াসিরের মুখ দেখল সে। মানুষটার কপালে গুচ্ছ ভাঁজ। চট করে অয়নের পেছনে চাইল, যেখানে দাঁড়িয়েছিল তুষি। কিন্তু কই সে? ওর দেখা দেখি অয়নও ঘুরে যায়। না, তুষি কোথাও নেই। মেয়ের টিকিও দেখা যাচ্ছে না। ওহা করে বলল, কোথায় গেল মেয়েটা? এই তো ছিল। এর মধ্যে গায়েব। কি অদ্ভুত জায়গা। এমন কেন? ওয়ালেট নেই, মানুষ নেই, আশ্চর্য। ইয়াসির ছোট্ট শ্বাস ফেলে বলল, তোর ওয়ালেট রুই নিয়েছে। অয়নের কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ। কি চালাক চোর। কখন নিল? আমি তো কিছু টের পাইনি। চোররা এরকমই। তোকে টের পাইয়ে চুরি করবে না। বলতে বলতে চারপাশে দেখল ইয়াসির। এখন কোথায় খুঁজবে এই মেয়েকে? যেই একটু হেলমেট পরায় ব্যস্ত ছিল, হাত সাফাই করে ফেলেছে। আরেকবার পাকেটাকে মজা বোঝাবে। অয়ন বলল, কি আর করার। নিয়েছে যখন ফেরত তো আর পাবো না। তবে সমস্যা নেই। টাকা গেলে যাক, আইডি কার্ড টার্ড ছিল না। বস, একবারে তোকে নামিয়ে দিয়ে আসি। তোমার দেরি হবে না? না। অয়ন হাত ছাড়ল। সুবিধেই হলো ওর। পেছনে বসতে বসতে বলল, মেয়ে পকেটমার আমি জীবনে প্রথম দেখলাম। তাও তোমার মতো পুলিশের নাকের ডগা দিয়ে নিয়ে গেল। বলতেই হচ্ছে পাকা হাত। ইয়াসির চুপ। এতক্ষণে মনে পড়ল তুষির নামটা সে কোথায় শুনেছে। এই চোর মেয়ের নাম তুষি। আবার ওর সাথে যে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে তার নামও তুষি। শেষমেশ ইয়াসির আবরারের বউয়ের নাম হবে একটা চোরের নামে। ছি। ক্যালেন্ডারের তারিখ এগিয়েছে। এখন ফেব্রুয়ারি মাস। প্রকৃতিতে শীত দিনিয়ে গরম পড়ার মতোই তপ্ত সারা দেশ। রুহানের কেস নিয়ে উত্তাল জনগণ। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিফ্রেশে তার মেয়ে কিডন্যাপিংয়ের ভিডিও। কয়েকটি টিভি চ্যানেল অবধি সরব এ নিয়ে।
বিভিন্ন ব্লগার থেকে শুরু করে জনসাধারণের প্রত্যেকে প্রায় রুহানের শাস্তির দাবি তুলছে। ইয়াসিরকে দেয়া মেয়েটির সাক্ষ্য, তার কান্না হাহুতাশ নাড়িয়ে দিয়েছে মানুষদের। ভিকটিমের ভার্সিটি চত্বরে মিছিল বসিয়েছে শিক্ষার্থীরা। মেয়েরা যদি চেনা কলেজ প্রাঙ্গণেও নিরাপদ না থাকে, তবে কোথায় নিরাপদ? স্বপ্ন টেলিভিশন সবার এক কাঠি ওপরে। এমনিতেও এই চ্যানেলের চেয়ারম্যানের সঙ্গে রুস্তমের সম্পর্ক ভালো নয়। তার উপর পেয়েছে এমন খবর, কাঁচা খুলে উচ্ছেদের পাল্লায় নেমেছে যেন। সব মিলিয়ে সরকার এবার নড়েচড়ে বসেছে। অপর মহল থেকে চাপে পড়ছে রুস্তমের ওপর। সকাল বিকেল ফোন আসছে, বকাঝকা করছেন বড় বড় মাথারা। রুস্তমের দশাদিশেহারা। টিভি চ্যানেল মানাতে পারলেও সোশ্যাল মিডিয়া তো আর হাতে নেই। আজ সকালেও মন্ত্রী রূপকে নিয়ে ফোন করে গালিগালাজ করলেন। কমিশনার অবধির সুযোগ বুঝে সুর পাল্টে ফেলেছে। রুস্তমের আপাতত ঘোরার উপায় নেই। আপিল করা জামিনও না মঞ্জুর করেছে আদালত। সবশেষে রুহানের আজ সাজা ঘোষণার দিন। আদালতে মোটামুটি মানুষের উপস্থিতি এখন। একপাশে বাদী পক্ষ, অন্য পাশে বিবাদী। রুস্তম বারবার অদূরের ইয়াসিরকে দেখছেন। টানটান দেহে বুক চিতিয়ে দাঁড়ানো একটা ফর্সা ছেলে। চোখে মুখে অন্যরকম দর্প। এই দর্প কিসের? রুস্তমকে হারিয়ে দিয়ে রুহানকে শাস্তি পেতে দেখার। বসে বসে দাঁত পিষলেন ভদ্রলোক। আজ যদি রুহানের সাজা হয়, এই শক্ত দেহটাকে আস্ত রাখবেন না তিনি। একমাত্র ছেলে তার। এখন অবধি ফুলের টোকা পড়তে দেননি। সেখানে ইয়াসিরের মতো অফিসার এসে হঠাৎ কানে হেলো বিচারকের স্বর। ভিকটিমকে দ্বিতীয় দফায় সাক্ষী পেশ করতে ডাকা হচ্ছে। মাথা নুয়ে গিয়ে দাঁড়ালো ফারিন। তার হাবভাবে ইয়াসিরের চিন্তা বাড়ল কিছু। মেয়েটা পারবে তো সব বলতে। বিবাদী পক্ষের উকিলের প্রশ্ন কেমন হয় আন্দাজ আছে ওর। তোরে ফারিন ভরকে না যায়। কিন্তু না, এমন কিছু হলো না। ফারিন চোখ নামিয়ে রাখলেও তার কণ্ঠ পাথুরে, যেন অধিক হিমে তুষার জমে গিয়েছে। উকিলের এক একটি নির্লজ্জ প্রশ্নেও সেই তুষার গলেনি। বিব্রত হওয়ার ছাপ বসেনি মুখে। তার অনর্গল অকপট জবাবে গোটা থানা থমকে গেল। বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল ইয়াসির। আর চোখে রুস্তমের দিকে চাইল এক পল। চোখাচোখি হল। ভদ্রলোকের উষ্ণ আখির অঙ্গার ইয়াসিরের নেত্রদয়ের নীরব যুদ্ধ বার্তায় সুবিধে করতে পারে না। বরং নিটল ঠোঁট চূড়ায় তুলে হাসল ইয়াসির। শব্দহীন এক পেশে হাসি। রুস্তমের গা জ্বলে গেল তাতে। বিস্ফোরিত চোখ দিয়ে ইয়াসিরকে ভস্ম করল কয়েকবার। রুহানের বিচার কার্য শেষ। সমস্ত প্রমাণ সাক্ষী বিপক্ষে থাকায় ধারা ৩৭৬ কার্যকর হয়েছে। 10 বছর সশ্রম কারাদণ্ডের সাথে ভিকটিমকে জরিমানা প্রদানের রায় দিয়েছে কোর্ট। রুহান আর্তনাদ করে উঠল। ড্যাড, বলে। রুস্তম হতাশ ভঙ্গিতে মাথা ঝোঁকালেন। পাশে নিয়াজ অসহায় হয়ে বসে। তার এখানে বলার কিছু নেই। কিন্তু বিচার নিয়ে ফারিন খুশি হতে পারল না। যদি রুহানকে ফাঁসিতে দিত, হয়তো একটু শান্তি মিলত ওর। যাক, তবুও কিছু তো হয়েছে। কত ধর্ষিতার নসিবে যে এটুকুও জোটে না। আজও কত ধর্ষক একটা মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে দুনিয়ার বুকে সদর্পে ঘুরে বেড়ায়। সেখানে রুহান জেলে যাচ্ছে এইটার। আর এই সব হয়েছে একজনের জন্য, ইয়াসির। ফারিনের চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। হঠাৎ নজর পড়ল রুহানের ওপর। পুলিশ নিয়ে যাচ্ছে তাকে। কিন্তু যেতে যেতে তপ্ত চোখ ফারিনেই আটকে। যার প্রতি পড়তে অগ্নিশিখা। এক একটি হিংস্র শিখা ছুঁড়ে তাকে ঝলসে দেওয়ার ইচ্ছে। আচমকা সামনে দাঁড়ালো ইয়াসির। কনস্টেবল থামলেন। পথরোধের ছোট্ট বাধায় চোখ সরিয়ে সামনে ফেলল রুহান। মুখের কাছে ইয়াসিরকে দেখেই বাড়ানো পাটা চলে এলো পেছনে। ইয়াসির বলল, ওকে এত দেখে লাভ নেই। আপাতত তুই নিজেকে নিয়ে ভাব। বলেছিলাম না, তোর বাবা আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। কথা মিলল। রুহান কটমটে কিছু বলতে গেলেই পুঁটি মাছের মতো ঘাড়টা ধরে ধাক্কা মারল ইয়াসির। নিয়ে যাও। কনস্টেবল মাঠে গরু চড়ানোর মতো ঠেলতে ঠেলতে নিয়ে গেলেন ওকে। ইয়াসির নজর ফেরাতেই দেখল সামনে এসে দাঁড়িয়েছে ফারিন। সেকেন্ড দুয়েকেই চট করে পা ছুঁয়ে সালাম করল মেয়েটা। ইয়াসির ত্রস্ত পিছিয়ে গেল। কণ্ঠে বিব্রত ভাব। মিস ফারিন, কি করছেন? ফারিন মাথা তুলল। চোখে এক প্রস্থ জল। আপনি ছিলেন বলেই আজ বিচার পেলাম, স্যার। নিজের জীবনের পরোয়া না করে একটা রেবড়ো মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এমন ফেরেস্টার মতো মানুষকে একটু সম্মান দেয়া তো দোষের নয়। ইয়াসির সহজ হতে পারল না। অস্বস্তি তার চোখে মুখে। আমি আমার ডিউটি করেছি। আপনার জায়গায় যে কোনো মেয়ে হলে এই একই কাজ করব। প্লিজ উঠুন। ফারিন উঠে দাঁড়ালো। চোখের জলটা তার গালে নেমে এসেছে। ইয়াসিরের মায়া হলো। ছোট করে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আপনার নিরাপত্তায়
পুলিশ সব সময় সচেষ্ট থাকবে। বাইরে তখন রোদের ত্রাস। বড় শিমুল গাছটা কোটের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে। ওতে একটা ফুলও নেই। খাখা মরুর মতো শূন্য ডালের চূড়া। ইয়াসির ব্যস্ত প্রাঙ্গণ ছেড়ে বের হতেই মা ফোন করলেন। এবারেও হ্যালো শোনার সময় নিলেন না। ব্যস্তভাবে মুখ ছোটালেন। হ্যাঁ রে, তোকে যে বললাম মেয়েটাকে ফোন করতে, করেছিলি? ইয়াসির ক্লান্ত শ্বাস টানল। ও মুছে এক জ্বালায়, তার উপর মায়ের আরেক জ্বালা। সময় পায়নি। তনিমা রেগে রেগে বললেন, বাহ, খুব ভালো কথা। কিন্তু এসব নতুন কি? শোন সার্থ, তোর এই সময় কোনোদিন আসবে না। এজন্য বিয়েটাও কত পিছিয়ে গেল। এবারেও যদি বিয়ের ঠিক আগ মুহূর্তে মোড় দিয়েছিস আমি। কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। জেদটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না। হলে হচ্ছে। আমার এই এক কথা। তুই এক্ষুনি তুষিকে ফোন কর। ঢাকাতেই তো থাকে। ফ্রিও আছে। দেখা কর আজ। আংটি বদল তাহলে এই সোমবারে করব। তোর বাবা তো বলল। অন্য কিছু বলো। ছেলের করা কণ্ঠের দৃঢ়তায় একটু থমকালেন তনিমা। বাবার নাম শুনতাই প্রসঙ্গ পাল্টানোর তাগিদটুকু বুঝলেন স্পষ্ট। জিভে ঠোঁট ভেজালেন তিনি। বললেন, না মানে তোর দাদুন, বাড়ির সবাই চাচ্ছিল এঙ্গেজমেন্টটা ওই দিন হয়ে যাক। তুই আজ একটু দেখা কর না বাবা। হার মানল ইয়াসির। বলল, আচ্ছা। লাইন কাটতেই শরীফ হাজির হলো। ইয়াসিরের কথা শেষ করার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হৈ হৈ করে বলল, স্যার, আপনি তো কামাল করে দিলেন। রুস্তমের ছেলেকে কারাবাদ। মাই গুডনেস। প্রথম হয়তো কোনো বড় মাপের এমপির ছেলেকে সাজা পেতে দেখলাম। তাও আবার রেপ কেস। ইয়াসির সব কথা এড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, এতক্ষণ কোথায় ছিলে? শরীফের আলগা হাসি মুছে গেল। থতমত খেল কিছুটা। বিচারকার্যকালীন ও কোর্টের ভেতরে ইচ্ছে করে যায়নি। রুস্তমের চোখে একবার পড়ে গেলে বিপদ। তাই চট করে উত্তর দিতে না পারলেও ইয়াসির বুঝে নেয়। চট করে প্রশ্ন ছড়ে, তুমি সিগারেট খাও? শরীফ চটকা খেল। চোখে, মনে সব জায়গায়। ঘাবড়ে বলল, ককেন বলুন তো, স্যার। হঠাৎ এই কথা। ইয়াসিরের স্বর পুরো। খাও কি না? অবোধ বালকের মতো দুপাশে মাথা নাড়ল শরীফ। মিথ্যে বলছো। আমি তোমাকে সেদিন খেতে দেখেছি। লোকটার মুখখানা ছোট হয়ে যায়। ধরা পড়ে আমতা আমতা করল। না মানে, ওই মাঝে সাঁচের দু একটা। ইয়াসির হঠাৎ কাঁধে হাত রাখল। প্রস্তাব ছুড়ল রাখো থাকেন। এসো, চা খাই। দ্বিতীয়বার হুচুট খেল শরীফ। কাঁধ প্যাঁচানো ইয়াসিরের হাতটাকে দেখল বিহবল বনে। এত মাস হলো এই খানায় এসেছে ইয়াসির, কখনো এভাবে মেশেনি। বিভ্রম নিয়েই মাথা নাড়ল শরীফ। টঙে এসে বেঞ্চে বসল ইয়াসির। পাশের জায়গা দেখিয়ে বলল, বসো। শরীফ দোনামোনা করে বসলেও চোখ মুখে নির্বাক জিজ্ঞাসা। ইয়াসির হঠাৎ এত আন্তরিকতা দেখাচ্ছে কেন? ওকেও কোনোভাবে কিছুতে ফাঁসিয়ে দেবেন না তো? যা বুদ্ধি এর। ভাবতেই শরীফের ঘাম ছোটে। ইয়াসির কেন যেন হাসল। আলগোছের অল্প একটু হাসি। তেমন হুট করেই বলল, শরীফ, আমি জানি তুমি একজন চেইন স্মোকার। মাঝে মধ্যে নয়, বরং সিগারেট ছাড়া তোমার দিন চলে না। তাও আমাকে মিথ্যে বলেছ, ভেবেছ চাকরিসূত্রে আমি তোমার সিনিয়র। স্বীকার করলে অভদ্রতা হবে। কিন্তু কি জানো, অন্যের জন্য নিজের সত্তাকে গুটিয়ে রাখার নাম ভদ্রতা নয়। এটা ভয়। আর এই শব্দ তোমার ইউনিফর্মের সাথে যাচ্ছে না। মরতে তো একদিন হবেই। তোমাকে, আমাকে কিংবা তোমার রুস্তমকে। তাহলে যদি কারোর জন্য ভালো কিছু করতে গিয়ে একটু আগে মরতে হয়, তাতে ক্ষতি কিসের? ভয় পেলে তাকে পেতে শেখো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা না করে, তারই আরেক সৃষ্টি, তোমারই মতো আরেক তুচ্ছ মানুষকে ভয় করছো। এটা আল্লাহর সাথে বেইমানি। সাথে বেইমানি তোমার পোশাকের সাথে। একটা কথা মনে রাখবে, নিজেকে শুদ্ধ রাখার মধ্যে যে গর্ব, সেই গর্ব কোনো কিছুতে নেই। পুরো কথা শরীফ মুগ্ধ হয়ে শুনল। ইয়াসির সচরাচর এত কথা বলেনি তার সাথে। কাজের বাইরে তো একটা শব্দও নয়। গভীর স্বরের প্রতিটি বাক্য এখনো কানে বাজছে তার। ইয়াসির চা শেষ করল ততক্ষণে। উঠে দাঁড়িয়ে বিল মেটাল। শরীফ দিতে চাইলেও লাভ হলো না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি একটু শাহবাগ যাচ্ছি। ফিরতে দেরি হলে সামলে নিও। আমি আসবো স্যার। নো, ইটস অ্যাবাউট পার্সোনাল। জি। ইয়াসির বাইক নিয়ে চলে যায়। শরীফ হেঁটে এলো মেইন গেটে। থানা থেকে আনার জিপটা এখানেই রাখা। হঠাৎ চোখ পড়ল, রুস্তম বের হচ্ছেন। সাথে আরো কজন আছে। ফোনে কথা বলছেন তিনি। শরীফ তটস্থ হয়ে কান খাড়া করল। স্পষ্ট শুনল, রুস্তম কোনো এক গাড়ির নেমপ্লেট বলছে কাউকে। কিন্তু চট করে ওর মাথায় এলো না, এটা কার গাড়ি হবে। ইয়াসিরের বাইক চালানোর হাত ভালো।
একেবারে পাকাপোক্ত যাকে বলে। কলেজ থেকেই চালায় কিনা। বাবার গাড়ি আছে, কিন্তু ইয়াসির কখনোই ব্যবহার করেনি। কলেজে ওঠার পর অনেক জোরাজোরি করে সাইফুল ইসলাম একটা বাইক কিনে দিলেন। চাচার প্রতি তো আর ক্ষোভ নেই, তাই নিল ইয়াসির। এরপর সোজা পাল্টাল নিজের পয়সায় কিনে। এক হাতে থ্রোটল ধরে রেখে অন্য হাতে নম্বর ডায়াল করে ফোনটা কানে গুজল ইয়াসির। রিং হচ্ছে কোনো অচেনা নম্বরে। না, অচেনা নয়, আনসার। তুষির নম্বর এটা, যার সাথে বিয়ে হবে তার। তবে ইয়াসির বিধ্বস্ত সংকোচে গলা অবধি বসে আছে অস্বস্তির জল। ওপাশ থেকে রিসিভ হলো কিছু সময় পর। রিনিনের নারী কণ্ঠ সুথাল। হ্যালো, কে বলছেন? ইয়াসির অপ্রতিভ ছিল, অথচ শব্দবাক্যে আজটা বিন্দুমাত্র নেই। স্বভাবসুলভ স্থূল তার স্বর। ইয়াসির আবরার স্বার্থ। মেয়েটির চটপটে কণ্ঠে ভাটা পড়ল এবার। ও আপনি? আন্টি বলেছিল ফোন করবেন। এক্ষুনি করবেন তা জানতাম না। তাই আর কি? ইয়াসির জিভে ঠোঁট ভেজাল। তার অস্বস্তি বাড়ছে বই কমেনি। মেয়েটা নিজেই বলল, আসলে সবাই বলছিল আমাদের একবার দেখা করা উচিত। আমি তো শাহবাগের এখানেই থাকি। আপনি কি আসবেন একবার? আমি তাহলে বের হতাম। জি আসুন, সমস্যা নেই। আপনি কোথায় জানলে সুবিধে হতো। ইয়াসির জায়গার নাম বলল। টিএসসি পেরিয়ে আসছে সে। মেয়েটা বলল, আচ্ছা বেশ, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। ইয়াসির হুহানা করেই খট করে লাইন কেটে দিল। মেয়েটা ভ্রু গোছায় তাতে। চোখনাক কুচকে ভাবে, আশ্চর্য লোক, এমন কেন? ভদ্রতার খাতিরে একটা বাই পর্যন্ত বলল না। ইয়াসির 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল। বাইক তখনও চলছে। ফোনটা কোনোরকম পকেট ভরতেই এক ভয়ানক কাণ্ড ঘটল সহসা। কোত্থেকে ভারী লোহার রড উড়ে এসে ঠিক কপালে গিয়ে লাগে। প্রখর চোটের তোরে বাইকের রাখা হাতটা হড়কে গেল ওর। চাকার টাল হারিয়ে বাইক কাত হয়ে ছিটকে পড়ল ইয়াসির। কপাল কেটে রক্ত বেরিয়েছে। হাতের কনুই ছিলে একসা। এক হাতে মাথাটা চেপে কোনোরকম উঠে বসল ও। বাইক পড়ে আছে ধুলোয়। ইয়াসির উঠে দাঁড়ালো কোনোরকম। এক পল চারপাশে চাইল। অদূরে একটা দোকান দেখা গেলেও ঝাপসা চোখে ও মানুষ বুঝতে পারছে না। মাথা একবার ঝাঁকি দিয়ে ইয়াসির বাইক তুলতে ঝুঁকল। অমনি পিঠ বরাবর এসে শক্ত কিছু দিয়ে বাড়ি মারল কেউ একজন। অপ্রস্তুতি ইয়াসির থুবড়ে পড়তে নিয়েও সামলাল নিজেকে। ঘুরে চাইল ত্রস্ত। আক্রমণকারী 1-2 নয়, গুনে গুনে 4 জন সামনে দাঁড়িয়ে তার। প্রত্যেকের হাতে ছুরি, রডের লাঠি। ইয়াসির বুঝে নিল এসব কার কাজ। রুস্তম অ্যাটাক করবে আন্দাজ ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে বোঝেনি। ওকে বেশি দূর ভাবার সময় দেয়া হলো না। রড হাতের লোকটা তেড়ে হেলো মাথায় আঘাত করতে। কৌশলে হাতটা ধরে ফেলল ইয়াসির। বুট পরা পা তুলে পোক্ত এক লাথি মারল বুকে। লোকটা ছিটকে গেল দূরে। তারপর 2 জন আসে, কিন্তু প্রহারে ব্যর্থ হয়। ইয়াসির জুডো চ্যাম্পিয়ন। তার সাথে মারপিটে সুবিধে করা মুশকিলই বটে। খোলা রাস্তার নিচে মুহূর্তে ধস্তাধস্তি লেগে যায় ওদের। পথচারী কজন দেখলেও এগিয়ে আসার সাহসে কুলোয় না। ইয়াসির একা হাতে যেটাকে পাচ্ছে মাছে। কখনো পা, কখনো হাত। আত্মরক্ষার্থে রডটা নিয়েও পেটাল ওদের। শেষে একটাকে ঘুষি দিতে দিতে মাটিয়ে শুয়ে ফেলল। বুকের ওপর হাঁটুর ভর রেখে পটাপট প্রহার করল মুখে। লোকটার নাক থেতলে যাওয়ার দশা হয়। চতুর্থ লোকটা বুকে হাত চেপে উঠলেন কোনমতে। দুপাশে 2 জন মাটিতে শুয়ে ককাচ্ছে ব্যথায়। লোকটার মাথায় হযবরল লেগে গেল কি করবেন, কিভাবে করবেন তা নিয়ে। কিন্তু বসে থাকলে তো চলবে না। যে করেই হোক, একে লাশ বানিয়ে ফিরতে হবে আজ। চকচকে ধারালো ছুরিটা তুলেই ফের তেড়ে গেলেন তিনি। ইয়াসিরের খেয়াল অন্যদিকে। দ্বিতীয় লোককে বেধরম মারছিল। চতুর্থ জন তার পেছনে দৃঢ় এক কোপ বসাতে গেল, কোত্থেকে ঝড়ের মতো এসেই ছুরিটা ধরে ফেলল কেউ একজন। বিঘ্ন পেয়ে ভরকাল সে তাকালো স্পষ্ট চোখে। আগন্তুক মেয়ে, কিন্তু পোশাক আশাকে ছেলেদের ভাব। ধারালো ছুরির ডগা হাতের মুঠোয় বন্দি তার। লোকটা ছুরি ধরে মোচড় দিল, কিন্তু ছাড়ানো গেল না। আরো শক্ত করে চেপে রাখল মেয়েটি। তোপে কমল, সফেদ তালুর চামড়া ছিন্ন হলো কেটে। গোলগলিয়ে বেরিয়ে আসা রক্ত কবজি ছুঁয়ে টুপটুপ করে নিচে গড়িয়ে পড়ল। ঘাড়ের ওপর উষ্ণ কিছুর স্পর্শে মুখ তুলে চাইল ইয়াসির। পিলে শুদ্ধ চমকাল অমনি। তার দিকে তাক করা ছুরিটা ধরে দাঁড়িয়ে তুষি। ঘাতক লোকটির সাথে জবরদস্তি চলছে। ইয়াসির কিছুক্ষণের জন্য বোকা বনে যায়। এক পল তুষিকে দেখে পরপর ঘাতককে দেখল। লোকটা যত ছুরি মোচড়াচ্ছেন, তুষি তত জোরে ধরছে। শেষে সজোরে লাথি মারল, 1 হাত দূরে ঠিক করে গেলেন তিনি। প্রস্থ। দ্বিতীয় লোকটির বুক হতে তরাক করে উঠে দাঁড়ালো ইয়াসির। লোকটি খুব করে কাশছেন। চেহারায় রক্ত, ধুলো মেখে একাকার।
একটু ছাড়া পেতেই পা খসতে খসতে ছুটলেন পালাতে। বাকিরাও সাথে ছুটে। তুষির হাত কেটে যাতা অবস্থা, রক্তে সাদা কবজি মেখে গেছে। ইয়াসির তাজ্জব চোখে মেয়েটিকে দেখছে তখনও, কিন্তু তুষির নজর এদিকে নেই। ছুরির সেই ঘাতক উঠে পালাচ্ছে। ও দাঁত পিষে পিছু ছুটতে যাবে, অমনি হাতটা টেনে ধরল ইয়াসির। মেয়েটা থমকায়, থেমে যায় পাজোড়া। ইয়াসিরের কণ্ঠে উৎকণ্ঠা। মাই গুডনেস, একই অবস্থা হাতের। এসব। হাতে টান পড়তেই তুষি ভয় পেল। ও যে অয়নের পকেট মেরেছিল সেদিন, মনে পড়ল সেটা। ডোক গিলে বলল, এই, আবার জেলে ভরবেন নাকি? কথা কম, এসো। তুষির মুখটা চুপসে গেল। ও এখানে এসেছিল একটু ভালো ইনকামের জন্য। ইয়াসিরের ওপর হঠাৎ আক্রমণ দেখে নিজেকে সামলাতে পারেনি। মানবতা মরে গেলেও তুষি বেঁচে আছে, তাই তো ছুটে এলো বাঁচাতে। কিন্তু এখন কি হবে? এসব পুলিশ টুলিশের কি মায়া মমতা আছে? ভাইয়ের পকেট কাটার জন্য যদি আবার জেলে ঢোকায়, সেবার তো বলল কোর্টে চালান করবে। হায় হায়। তুষি নীরব হাহুতাশ করছে। ইয়াসির ডান হাতে চেপে রেখেছে ওকে, বাম হাত তুলে সিএনজি ডাকল। অল্প পথ, রিক্সা হলেও চলবে, কিন্তু একটা মেয়ের সাথে এত পাশাপাশি বসাতেই তার আপত্তি। 3 চাকার বাহন কাছে এসে দাঁড়াতেই ইয়াসির বলল, ওঠো। ভাবুক তুষি শোনেনি। ও কণ্ঠ চড়া করে ডাকল, এই চোর, ওঠো। মেয়েটা নড়ে ওঠে, কণ্ঠে দোনামোনা। মানে? উঠতে বলেছি। কড়া কণ্ঠে শুনে তুষির সাহস শেষ। হতাশ ভূমিতে বসল ভেতরে। ইয়াসির ভেবেছিল ও চালকের পাশে বসবে, কিন্তু না, জায়গা নেই। অনিচ্ছায় তুষির পাশে বসল তাই। কিন্তু সিটের 2 প্রান্তে দুজন। তুষি ঠোঁট কামড়ে ভাবল, আমাকে কি পকেট কাটতে দেখে নিয়েছে? এখন কি করতে নিচ্ছে? ও মাই গড, সুযোগ আছে। লাফ দিয়ে গাড়ি থেকে। সিএনজি চলছে। ইয়াসির শরীফকে ফোন করল। বাইকের অবস্থা শোচনীয়। বলল, লোক পাঠিয়ে গ্যারেজে নিয়ে যেতে। তুষি খেয়াল করলো ও ফোনে ব্যস্ত। আস্তে করে ছিটকিনিটা টানতে গেল তাই যেই হাত ছোঁয়াবে, ভেসে এলো সেই গুরুভার স্বর, ডোন্ট মুভ। ভুলেও এসব করতে গিয়ে কপালে দুঃখ ডেকো না। তুষির চোয়াল ঝুলে যায়, হাতটা সরিয়ে আনে দ্রুত। না না, আমি তো ছিটকিনিটা দেখছিলাম। কোনোদিন এত সুন্দর ছিটকিনি দেখেনি তো, তাই আকি। ইয়াসির কিছু বলল না। শরীফের সাথে কথায় বহাল হলো। বিড়বিড় করে মনে মনে, কি চালাক মাইরি, হাত নাড়ালেই হাতি বুঝে ফেলছে। ইয়াসির সোজা ওকে নিয়ে হাসপাতালের এসেছে। বিশাল একা সাইনবোর্ড দেখে এতক্ষণে দম ফেলল তুষি। এর মানে ওকে জেলে ভরতে নয়, ডাক্তার দেখাতে এনেছে। যাক, তাহলে লোকটার দয়ামায়া কিছু হলেও আছে। তুষির ঠোঁটে হাসি ফুটল, গদগদ ভাব করে বলল, স্যার, আমার কিন্তু কিছু হয়নি। একদম গুড আমি। নো টেনশন টেকিং। এরকম এসমল কাটিং অনেকবার। ইউ আমাকে ছেড়ে দিন। আই গো মাই কাজ। নু। ইয়াসির তপ্ত চোখে ফিরল, ঠোঁটে আঙুল চেপে বোঝালো, শশস। তুষি ঠোঁট টিপে মাথা কাত করল। ইয়াসির তখনও হাত ছাড়েনি। ইমার্জেন্সি ওয়ার্ডে এলো সোজা। সেখানকার লোকজন পুলিশ দেখে একটু তৎপর হলেন। তার উপর ইয়াসির এই কদিনের পরিচিত মুখ। রুহানের কেস চলাকালীন তার সাক্ষাৎকার বেশ পরিচিত। ওকে দেখেই এগিয়ে এলেন নার্স। কিছু লাগবে, স্যার? ও তুষিকে দেখালো। হাত কেটেছে অনেকটা, ফার্স্ট এইডের ব্যবস্থা করুন। জি, আসুন আমার সাথে। নার্স ওদের নিয়ে আলাদা চেম্বারে এলেন। ডাক্তার ঢুকলেন কিছু সময় পরে। ইয়াসির তুষিকে চেয়ার দেখালো, বসো। তুষি ভয়ে টয় এখন নেই, তবে হাতটা জ্বলছে। কতখানি কেটেছে রক্তের জন্য বোঝা মুশকিল। নার্স তুলো দিয়ে শেষ পরিষ্কার করলেন। উল্টে পাল্টে ক্ষত দেখে বললেন, স্যার, মনে হচ্ছে অনেক গভীর চোট। চিকিৎসক নিজেও পরখ করলেন ব্যাপারটা। মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ব্যান্ডেজ শেষে একটা টিটেনাস দিতে হবে। তুষি চোখ ছাপতাল, ভাবল, টিটেনাস? কি মানে তোচা? চা খেতে দেবে? অমনি স্ফুর্ত হয়ে বলল, হ্যাঁ দিন না। দিলে ভালোই হয়, মর্নিং থেকে খাইনি। ডাক্তার কিছু বললেন না, চলে গেলেন কোথাও। তুষি নজর এনে ইয়াসিরে ফেলল। মানুষটা পাশেই দাঁড়িয়ে, ফোনে মনোযোগ। ও সরু চোখে আপাদমস্তক দেখল ওর। ইয়াসির বেশ লম্বা, বসে থাকা তুষির পাশে উঁচু শৃঙ্গ যেন। চমৎকার স্বাস্থ্যে পুলিশের পোশাক কিচে মানিয়েছে। এত হ্যান্ডসাম পুলিশ তুষি আগে দেখেনি। ওর দেখা সব তো পেট মোটা, জলহস্তি সাইজের। সামনের চালকুমোরার ভুঁড়ি দেখলেই বোঝা যেত ঘুষ খায় কিনা। ইয়াসিরের ইউনিফর্মে ধুলো মাখা, বোধ হয় মারামারির সময় লেগেছে। কবজিতে একটা ঘড়ি, চুলগুলো সজারুর কাটার মতো পরিপাটি।
গালে দাড়ি অল্প ছোট, একটু খোঁচা খোঁচা। গোফটা ধারালো খুব। চিবুকের এক পাশে তিল। আচমকা ইয়াসির তাকাতেই তুষি থতমত খেল। গাল চুলকানোর ভান করে চাইল এদিক সেদিকে। ডাক্তার এলেন তখনই। নার্স সার্জিক্যাল ট্রে এনে রাখলেন। সেখানে থেকে বড় ইঞ্জেকশনটা তুলতেই তুষির চোখ বেরিয়ে এলো। এটা দিয়ে কি হবে? হোয়াট ডু ইউ? চিকিৎসক বললেন। আপনাকে তো বললাম টিটেনাস দেওয়ার কথা। তুষির মাথা চক্কর কাটে। ডাক্তার ওকে ইঞ্জেকশনের কথা বলেছিল। তুষির তো এই জিনিসে ভীষণ ভয়। কবে কোন ছোটবেলায় বস্তির স্কুলে একবার ইঞ্জেকশন দেয়া শুরু হয়। তুষিকে চেপে ধরে এমন ভাবে দিয়েছিল ব্যাটা, গোটা দুরাত জ্বরে ঘুমোয়নি সে। হাত নাড়ানো অবধি বন্ধ হয়ে গেছিল। জায়গা পেকে সেই বাজে অবস্থাটা ভেবেই তুষি আর্তনাদ করে বলল, না, আমি দেব না। নো নো, নট গিভ মি। চিকিৎসক ইয়াসিরের দিক চাইলেন। নীরবে শুধালেন, কি করবেন? তুষির চিৎকার শুনেই ও কান থেকে ফোন নামিয়েছে। পকেট ভরতে ভরতে বলল, যা দরকার করুন, আমি আছি। তুষি জোরে জোরে মাথা ছাকাল। না না স্যার, আমি দেব না। ইয়াসির বাজখাই ধমক দেয়। চুপ। অমনি তুষি শক্ত হয়ে গেল। পিঠটা শটান গিয়ে ঠেকল চেয়ারের সাথে। নার্স শার্টের হাতে গোটাতেই দাঁত চেপে চোখ খিচে নিল জোরে। সূচের মাথাটা যেই তকভেদ করেছে, মেয়েটার মনে হলো আজ শেষ। আতঙ্কে কি করবে, কি ধরবে বুঝে উঠল না। পাশে ছিল ইয়াসির, খপ করে ওর হাতটাই চেপে ধরল তুষি। ধরার তোরে খসখসে চামড়ায় নখ বিঁধে গেল। ইয়াসির ভ্রু কুচকে সেথায় দেখল এক পল। তারপর ফিরল তুষির পানে। ফ্যাকাশে ঠোঁট নড়ছে মেয়ের। দোয়া পড়ছে হয়তো। গা কাঁপছে। ইয়াসির আশ্চর্য হয়। ছুরি দিয়ে হাত কাটল, গুন্ডাদের বুকে লাথি মারল। তারা করতেও যাচ্ছিল। ওদের এত সাহস যেখানে। সেই মেয়ে এখন একটা সামান্য ইঞ্জেকশন দিতে বসে এমন ঠকঠক করে কাঁপছে। তুষির পাতলা শরীরটা শক্ত হয়ে চেয়ারে সেটে গেছে। নড়ছে না। চোখের পাতা পড়ছে না। যেন পোক্ত পাথর খণ্ড। ফর্সা, ফ্যাকাশে মুখটা থমথমে বানিয়ে ও গাঢ় হয়ে রইল। নার্স মেয়েটা হাসল তাতে। ওয়ান টাইম ব্যান্ডেজটা ভালো করে লাগালো সূচচ্ছেদ করা ক্ষতর জায়গায়। তুষির তাও নড়চড় দেখা গেল না। মেয়েটা ঠোঁট টিপে হেসে বলল, হয়ে গেছে আপু। এবার একটু নরুন। ব্যথা কিন্তু বেশি পাননি। তুষি কথা বলল না। রুষ্ট নয়নে অচল সিরিঞ্জটাকে দেখল। চিকিৎসক দুটো ওষুধ লিখে দিলেন। হাতের ব্যথা বাড়লে পেইন কিলারও আবশ্যক। বিজ্ঞ মানুষটা কঠিন শুদ্ধ ভাষায় অনেক কিছু বললেন। কিন্তু তুষি ওসব শুনল না। প্রেসক্রিপশনে তার মনোযোগের ছিটেফোঁটাও নেই। অমন শক্ত ইংরেজি সে পড়া তো দূর, আগামাথায় বুঝবে না। আর এসব ওষুধ টষুধের দরকার কি? শুধু শুধু টাকা নষ্ট। তুষির হাত টাত কেটে গেলে দাদি পাতা বেটে একটা টোটকা বানিয়ে দেয়। ওটাই দেবে, ব্যাস। ব্যথা ভ্যানিশ। ও গোটানো শার্টের হাতাটা ফের কোনোই অবধি নামাল। ইঞ্জেকশনে ব্যথা তো পায়নি। কিন্তু ভয় লাগছে একটু। আবার সেই আগের মতো পেকে টেকে যাবে না তো? কি যে দরকার ছিল এই পুলিশের ওকে হাসপাতালের আনার। ওদিকে জেলে ভরতে রেডি, আবার ডাক্তারও দেখায়। সে বিরক্ত চোখে ইয়াসিরের দিক চাইল। চোখাচোখির আকস্মিকতায় ভরকে গেল অমনি। হাস্যহীন মানব ওকেই দেখছিল। তীরের ফলার মতো চাউনি তার মুখবিবরে আটকে। যার পড়তে পড়তে বিরক্তি। তুষির থেকে সেই বিরক্তি হাজার খানেক বেশি। একবার ওকে দেখছে, পরের বার হাতটায়। তুষি এই চাউনি বুঝল না। বিভ্রান্ত হয়ে ইয়াসিরের দৃষ্টি অনুসরণ করল। ছোট্ট কলিজা ছলাৎ করে লাফিয়ে উঠল অমনি। ইয়াসিরের লোমশ হাতটা খামচে ধরেছে ও। সফেদ নখ ডুবে গেছে হলদে ত্বকের ভিড়ে। ধরফর করে হাত সরাল মেয়েটা। তুতলে গেল কথা বলতে গিয়ে। সরি স্যার, আই নট সি ইউ। ইয়াসির চুপ। তার নম্রতাহীন চামড়া ভেদ করে একটু রক্ত উকি দিচ্ছে। তুষি জিভ কাটল। হুতাশে ছারখার হয়ে ভাবল, ওরে তুষিরে, ভয়ে পেলি ভালো কথা। হেঁকে ধরলি কেন? দরকার হলে কারেন্টের তার চেপে ধরতি। এখন যে পুলিশ ব্যাটাকে খামচের রক্ত বের করে দিয়েছিস, এই ছুতোয় আবার কোর্টে তুলবে না তো? তুষি টের পেল তার মাথার ওপর ভো ভো করে শনিদেব ঘুরছেন। মোটে গোফ নাচিয়ে নাচিয়ে বলছেন, ইয়াসির একটা কোফা। ওকে দেখলেই তোর দিন ভালো যায় না। দূরে থাক ওর থেকে, দূরে থাক। তুষি ঘাড় নাড়ল সজোরে। পণ করল বসে বসে। আজ থেকে ও ইয়াসিরের ছায়াও মারাবে না। বিল মেটানোর পর্ব এলো। তুষি ভারী চিন্তায় পড়ল আবার। এমন গরুর ইঞ্জেকশন দিয়েছে, সাথে 10 তলা ব্যান্ডেজ হাতে। কত টাকা আসবে? নিশ্চয়ই অনেক। হাসপাতালও তো হাইফাই দেখতে। বিলের দায় আবার ওর ঘাড়ে পড়বে না তো? তুষির বাম হাতটা ত্রস্ত পকেট চলে গেল। মানিব্যাগে টাকা টোকা নেই। ইয়াসিরকে বাঁচাতে আসার আগে একটার পকেট মেরেছিল,
ওতে তেমন লাভ হয়নি। এখন ও টাকা দেবে কি করে? পরপরই পিঠটা সোজা করে ভাবল, হোয়াই আই মানি গিভিং? আমি তো ইচ্ছে করে নট কামিং, তাই না? যে কাম সে গিভ। কিন্তু ব্যাপার ঘটল উল্টো। পুলিশের লোক দেখে চিকিৎসক একটু গদগদ হওয়ার চেষ্টা করলেন। খুব আদিক্ষেতা করে বললেন, বিল দিতে হবে না। আপনারা দেশের সেবা করছেন, আমরাও করছি। একই তো বলুন। কিন্তু ইয়াসির তো এসব শোনার লোক নয়। সেটা তো শব্দবিহীন ওয়ালেট বের করল। সেটা মেলতেই পাশে থাকা তুষির চোখ দুটো লোভে চকচক করে ওঠে। 1000 টাকার নোট দেখে জিভে ঠোঁটটা ভেজায় দুবার। হাতের আঙুলগুলোতে নিষ্পিস শুরু হয়। কিন্তু না, আজ তো এই ভুল করলে চলবে না। ইয়াসির যা চালাক, ধরতে পারলে রুহানের মতো পিটিয়ে ছাল তুলে ফেলবে। কিন্তু তুষির হাতটা যে কথা শুনছে না। ও ছুটে যেতে চাইছে। ছো মেরে ওয়ালেটটা নিয়ে পালানোর প্রয়াস ভারী হচ্ছে ক্রমে। নিজেকে সামলাতে পাথর হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। মুখটাকে ঘুরিয়ে মুঠো করে রাখল হাত দুটো। ওদিকে তাকাবেও না, চুরির ইচ্ছেও হবে না। ইয়াসির টেবিলের ওপর আস্ত নোট রাখল। ভীষণ ধীর তার স্বর। রাখুন। সরকারি ছেলেটা চিকিৎসকের মুখের দিকে চাইল। নীরবে সুথাল, কি করবেন? চিকিৎসক আর গাইগুয়ে গেলেন না। মাথা নাড়লেন সম্মতিতে। তুষি উঠে দাঁড়ালো। ইয়াসিরের হাতের ফোনটা ভাইব্রেট হচ্ছে সমানে। গ্লাস প্রোটেক্টরের এক কোণা ভাঙা। ধস্তাধস্তিতে হয়েছে হয়তো। তুষি চোখ বিলোল মুগ্ধ চোখে। এরকম একটা ফোন কিনতে হলে ওকে ঠিক আর কয়টা পকেট মারতে হবে। তুষির বহুদিনের ইচ্ছে, ওর একটা জব্বর ক্যামেরার স্মার্টফোন হবে। সানগ্লাস চোখে দিয়ে স্টাইল মেরে মেরে ছবি তুলবে সে। ওসব কাজে টিনটিন, বাবলু এ দুটোকে খাটাবে তখন। ভাবতে ভাবতে ওর আচমকা নজর পড়ল লম্বা মানুষটার কপালের কোণায়। একটা আড়াআড়ি কাটা দাগ দেখেই বলল, এ কি, আপনারও তো কপাল কাটা। সিস্টার, ওনাকেও বান্ডিল করে দিন। মেয়েটি বোকা চোখে চাইল। বান্ডিল? ওহ, ব্যান্ডেজ। ইয়েস ইয়েস। ইংরেজি বলেছি দেখে বুঝতে সময় লাগলো। এস্টেরেঞ্জ। তুষি একটা ভালো কথা বলেছে। কিন্তু ইয়াসির কেমন খ্যাক করে উঠল। তোমাকে এত বেশি বুঝতে হবে না। আমার ব্যাপার আমি দেখে নেব। যাও, বের হও এখান থেকে। মেয়েটা ভারী আশ্চর্য হলো। তর্কে না গিয়ে মুখ বাঁকাল। কাঁধ উঁচিয়ে বিড়বিড় করল, না করলে নাই। আমার কি ভাই? ইয়াসিরের ফোন তখনও বাজছে। সোজা হাসপাতালের বাইরে এসে কল রিসিভ করল। তুষি ঠিক পেছনেই ছিল। ওকে থামতে দেখে দাঁড়ালো সেও। হ্যালো, আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেয়েলি কণ্ঠ। ইয়াসিরের কপালে ভাঁজ বসল। বিভ্রম নিয়ে স্ক্রিনটা দেখল ফের। ওহ, সেই তুষি। ফোনটা কানে গুজে বলল, সরি, আমি আজ দেখা করতে পারছি না। আপনি বাসায় ফিরে যান। মেয়েটির কণ্ঠের রাগ বিস্ময়ে দলা পেকে এলো। ফিরে যান মানে? আমি 1 ঘন্টা যাবৎ রোদের মাঝে দাঁড়িয়ে আছি, আর আপনি এখন বলছেন চলে যেতে? এটা কি ফাজলামো হচ্ছে? ইয়াসিরের কণ্ঠ অটল। শরীরটা আমি আপনাকে সেজন্যই বলেছি। না হলে ইয়াসির আবরারের মুখ থেকে এসব শব্দ সহজে বের হয় না। আমার এদিকে একটা জরুরি কাজ পড়ে গেছে। এখন শাহবাগে যাওয়া সম্ভব নয়। ইউ গেট ব্যাক টু ইয়োর হোম। মেয়েটি হয়তো আরো কিছু বলতো, কিন্তু ওইটুকু ভদ্রতা ইয়াসির দেখালো না। খট করে লাইনটা কেটে দিল। তার মাথার শিরা দপদপ করছে ব্যথাতে। কপালের এক পাশ বিবশ প্রায়। রক্ত জমাট বেঁধে কালো হয়েছে সেখানে। চিন্তায় কোষগুলো ছিঁড়ে যাওয়ার জোগাড়। এই অ্যাটাক রুস্তম করেছে ও নিশ্চিত। কিন্তু সেটা প্রমাণ করবে কি করে? রুস্তম তো সহজে পেছনে ছাড়বেন না মনে হচ্ছে। ইয়াসির অস্থির চিত্তে 2 আঙুলে ভ্রুয়ের মাঝখান ঘষল। আচমকা চোখ পড়ল পাশে। একটা খাটো ছায়ামূর্তি তার ঠিক কাছাকাছি দাঁড়িয়ে। চট করে পিছু ফিরল সে। তুষি কান খাড়া করে শুনছিল এতক্ষণ। ওপাশের নারী আওয়াজটাও পরিষ্কার বুঝেছে। ইয়াসির তাকাতেই দাঁত বের করে হাসল। ভ্রু উঁচিয়ে বলল, গার্লফ্রেন্ড রাগ করেছে বুঝি? ইয়াসিরের তপ্ত কণ্ঠস্বর ছুটে এলো সহসা। শাট আপ। দাঁত বন্ধ করো। আর এখান থেকে চুপচাপ বিদায় হও। তুষি থতমত খেল। পরপর কপাল কুঁচকে ভাবল, বারবার চুপচাপ চলে যেতে বলে কেন? কথা বলতে বলতে গেলে কি অসুবিধে আছে? আশ্চর্য ব্যাটা একটা। মেয়েটা বিরক্তি গিলে নিল। আলগুছে ভেঞ্চি কেটে হাঁটা ধরল সোজা। 1 পা বাড়াতেই পিছু ডাকল ইয়াসির। দাঁড়াও, এই চোর। তুষি থমকায়। জিভ তুলে চোখ সূচক শব্দ করে একটু। ও চোর না। বারবার চোর চোর করে কেন? ফিরল ঠোঁট ফুলিয়ে। ইয়াসির কড়া কণ্ঠে সুথাল। সেদিন অয়নের ওয়ালেটকে নিয়েছে। তুষির বুক থক করে ওঠে। অয়ন নামটা সে চেনে না। কিন্তু পুলিশ ব্যাটা এমন শক্ত করে নাম নিয়েছে যখন,
তখন সেদিনের ওই ছোকরাই হবে। ও আমতা আমতা করে বলল, হু অয়ন, আই নট নো অয়ন, বাংলায় কথা বলতে পারো না, মৃগী রোগ আছে। আহ! ইয়াসিরের কণ্ঠে কঠোরতা। আঙুল তুলে বলল, শোনো, সেদিন হাতে পাইনি বলে ছাড়া পেয়েছিলে, প্রমাণ নেই বলে আজ আবার ছেড়ে দিলাম। তাই এখন সোজা বাসায় যাবে। যদি রাস্তাঘাটের কোথাও দেখেছি, ঘাট ধরে এনে লক আপে ভরে দেব। মনে থাকবে। তুষি ভেতর ভেতর রোষে ফেটে পড়ল। দাঁত চিবিয়ে ভাবল, রাস্তায় থাকবো না মানে? রাস্তা কি তোর বাপের শালা? ইয়াসিরের গুরুভার স্বরে নড়েচড়ে উঠল। কি হলো? কথা কানে গিয়েছে। তুষি বাধ্য নিশ্চুপ মাথা কাত করল। ছোট শব্দে জানালো, মনে থাকবে স্যার। যাও। তর্জনে ঘুরে হাঁটা ধরল তুষি। বিড়বিড় করে বলল, শালা। তুষির সাথে হম্বিতম্বি। খালি হাতে সুযোগ আসুক একটা, তোর করব এমন হাল। হবি ফুটো নৌকার ছেঁড়া পাল। অয়নের পরীক্ষা সবে শেষ হয়েছে। ফুরফুরে মেজাজে হলুদ ছেড়ে বেরোল সে। সুদর্শন পুরুষের ঠোঁটের হাসি বসন্তের বাতাসের মতো প্রাণবন্ত। যতটা আশা করেছিল ততোধিক ভালো হওয়ায় মুখবিবরে আনন্দের জলজলে ছটা। এমন চলতে থাকলে বেস্ট শিশুবিদ হওয়া থেকে আটকাবে কে? অয়ন একা নেই, দুপাশে আরো কজন বন্ধু। কথা বলতে বলতে ক্যান্টিনে যাচ্ছিল সবাই। হঠাৎ কানে হ্যালো দারোয়ান তর্ক করছেন কারোর সাথে। কেউ একজন ঢুকতে চাইছে ভেতরে। পরীক্ষার সময় বলে তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। অয়নের পা জোড়া থমকাল চেনা ওই চুমচুমে স্বরে। আঙ্কেল প্লিজ যাই না একটু, এখানে আমার পরিচিত একজন আছে, গেলে কিচ্ছু হবে না। ঝট করে ঘুরে চাইল সে। চমকে গেল অমনি। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ পড়ুয়া ইউষা দাঁড়িয়ে। ঘেমে নিয়ে একাকার মেয়েটা। দুপাশে দুটো লম্বা ঝুটি ঝুলছে। রোদের আলোয় চকচক করছে ফর্সা মুখ। বিস্ময়ের তোরে অয়নের ঠোঁট দুই প্রান্তে চলে গেল। বন্ধুদের ভিড় ছেড়ে ত্রস্ত সরে হেলো এপাশে। ইউষা তখন দারোয়ানকে মানাতে ব্যস্ত। অয়ন অবাক হয়ে দেখল, ইউষা। তুরন্ত পিছু ফিরল কিশোরী। ঠোঁটে হাসির বাঁধ ছুটিয়ে বলল, অয়ন ভাই, পরীক্ষা শেষ হয়েছে, দেখো না আমি কখন এসেছি। কিন্তু এই আঙ্কেল আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিলেন না। অয়ন তাজ্জব তখনও। তুই এখানে কিভাবে এসেছিস? আর আর কার সাথে এসেছিস? দারোয়ান শুধালেন। আপনি চেনেন ওনাকে? জবাব দিল ইউষা। চেনেই তো। আমি সেই কখন থেকে আপনাকে বলে যাচ্ছি এখানে আমার চেনা লোক আছে, তাও শুনছিলেন না। এবার বিশ্বাস হলো তো। অয়ন ধৈর্য হারিয়ে ইউষাকে এপাশে টেনে আনল। তুই এতটা পথ একা একা এসেছিস, বাড়ি না গিয়ে এখানে কেন এলি? একা আসিনি তো, আমার এক বন্ধুর সাথে এসেছি। ও আমাকে এখানে রেখে বাসায় চলে গেছে। তোমার পরীক্ষা কেমন হলো বললে না তো। ইউষা যত স্বাভাবিক, অয়নের চমক ততটাই গাঢ়। কত বাচ্চা একটা মেয়ে, এখনো ঠিক করে রাস্তা পার হতে জানে না। সে কলেজ শেষে উল্টোপথ ধরে এখানে আসবে কেন? এখানে যে ওর ক্লিনিক্যাল টেস্ট চলছে এটাই বা জানলো কি করে? অয়নের মাথায় অনেক প্রশ্ন, কিন্তু উত্তর দিল না ইউষা। স্ফুর্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আমাকে দেখে খুশি হওনি অয়ন ভাই? পড়া করার আগেই ওপাশ থেকে অয়নের নাম ধরে ডাকল কেউ। একই সাথে ফিরল ওরা। বন্ধুদের ভেতর হতে একজন দুষ্টুমির বাঁধ ছুড়ল। কি বন্ধু? কে ইনি? আমাদের ভাবি নাকি? অন্যজন বলল, এতকাল সিঙ্গেল থেকে শেষে বাচ্চা পোটালি অয়ন। বাকিরা হৈ হৈ করে হাসল। ওদেরও পোস্ট গ্রাজুয়েট কোর্স চলছে, অথচ দুষ্টুমির বেলায় এরা সব যেন সেই ভার্সিটির ছাত্র। কথাগুলো শুনে লজ্জায় নুয়ে গেল ইউষা। পলাশের ঝাঁক ছুটে এসে বসল দুগালে। ফোলা মুখখানা নামাল নিচে। অয়নের বন্ধুদের মুখে ভাবি ডাক যেন অমৃতের মতো। কিন্তু চটে গেল অয়ন। রেগে রেগে বলল, বাজে কথা বলবি না। ও আমার ছোট বোন ইউষা। ওহ সরি। ইউষার হাসিটা দপ করে নিভে যায়। আহত চোখ তুলে চায় তার দিকে। বোন? অয়ন ভাই ওকে এখনো বোন ভাবে? অয়নের চোখে মুখে বিরক্তি। ইউষার ব্যথাতুর চাউনিতে তোয়াক্কায় নেই। খপ করে ওর হাতটা ধরল। একটানে গেটের বাইরে এনে বলল, কেন এসছিস এখানে? দেখলি ওরা কিসব বাজে কথা বলছে? ইউষার লালচে ঠোঁট ফুলে যায়। মনে মনে বলে, বাজে কই? ওরা আমার জীবনের সবচেয়ে সুন্দর কথাটা বলেছে, অয়ন ভাই তুমি গাধা, তাই বোঝনি। কিন্তু জিভ থেকে খসাতে পারল না। মুখ ভার করে মাথা নামাল। অয়নের চোখে লাগলো ব্যাপারটা। ইউষার মন খারাপ ওর ভালো লাগে না। মেয়েটা চঞ্চল। চঞ্চলরা সব সময় চাঁদের মতো হাসবে, ঝর্ণা হয়ে ছুটবে। ওদের কালো মুখে মানায় কখনো। ফুস করে দম ফেলে বলল, আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে। কি খাবি বল? ইউষা চুপ।
চিবুক গলায় ফেলে রাখল। অয়ন বলল, শুরু হয়ে গেল। খাবি কিছু? না, উবার ডাকবো। ঈর্ষার শব্দ নেই। সুকোমল গাল ফুলে আছে রাগে। অয়ন হাসল এবার। বলল, হয়েছে, এত অভিমানের দরকার নেই। চল, আইসক্রিম কিনে দেই। উত্তরের অপেক্ষায় সে রইল না। মেয়েটার হাত টেনে নিয়ে গেল ওপারে। ফুটপাত ধরে অনেকগুলো ভ্যান বসে সেখানে। অয়ন একটা বাটারস্কচ নিল। ঈর্ষার পছন্দের এটা। মেয়েটার অভিমান গলে জল হলো সহসা। অয়ন ভাই কি সুন্দর মনে রাখেন ওর পছন্দের কথা। সুনয়না আলগোছে হাসল। যে হাসি অয়নের চোখে পড়বে না। মানুষটা বিল মেটাতে ব্যস্ত যখন ও প্যাকেট খুলে খেতে থাকে। ফাঁকফুকরে আর চোখে চায়ে কবার। খেতে গিয়ে ঠোঁটের এক পাশে আইসক্রিম লেগে গেল। অয়ন দেখল সেটা। বীতস্পৃহ সে। ভ্রু কুঁচকে বলল, বড় হবি না, ঈর্ষা? মেয়েটার চোখ নিষ্পাপের মতো। কি করেছি? অয়ন কথা বলে না। পকেট থেকে রুমাল নিয়ে চুপচাপ ঠোঁটে চেপে ধরে লেগে থাকা আইসক্রিম বড় যত্নে মুছে দেয়। যতটা যত্নে শ্বাস আটকে পড়ল ঈর্ষার। মেরুদণ্ড ধনুকের মতো সোজা হয়ে গেল। সাথে হাড় ছুঁয়ে নেমে চলল অনুভূতির এক হিমহিম স্রোত। অভিমানে টৈটম্বুর নজর জড়ায় তার মেখে এলো প্রেম। যে প্রেমের তোরে অয়নের প্রতি সে বহুবার হারায়। বিমুহে বুধ হয়ে ঠোঁট নাড়ল ঈর্ষা। ডাক্তারির পড়া খুব কঠিন না, অয়ন ভাই? খুব। কেন? বুঝতে কষ্ট হয় না তোমার? এখন আর হয় না। ঈর্ষা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু বাইরে নয়, মেটাল বুকেই। ভাবল আনমনে, আমার মনটা তো তার চেয়ে সহজ অয়ন ভাই। অত কঠিন পড়া বুঝতে কষ্ট না হলে এটা বুঝতে এত কষ্ট কেন তোমার? বিকেল নাগাদ শওকত সাহেবের কাছে ফোন এসেছে। করেছেন কনে তুষির পিতা ইরফান শেখ। বিয়ের কথাবার্তা চলছে এতদিন, কিন্তু ইয়াসির এখনো তার মেয়ের সাথে দেখা করেনি। আজ আসবে বলেও আসেনি, মেয়েটাকে মোড়ের রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফেরত পাঠিয়েছে। এসব নিয়ে এক বিস্তর অসন্তুষ্টি সবার। শওকত কি বলবেন? ইয়াসির তাকে মানে না। নিজ চেষ্টায় পরিশ্রমে পুলিশ অফিসার হওয়ায় সেই দাপট এখন আরো প্রকার। কিন্তু ব্যাপারটা তো একটু হলেও ম্যানেজ দেয়া দরকার। তাই বোঝালেন নিজের মতো। অত ভালো পরিবার, সুনাম কানায় কানায় দেখে মেয়ের বাবা অবশ্য গদগদ বটে। ফের আপ্লুত হলেন প্রশংসায়। ইয়াসিরকে নিয়ে গত মাসখানেক যা সব হচ্ছে, তার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়া যে অনেক কিছু, তাই আর বিশেষ গো ধরেননি। শুধু বলেছেন ছেলেকে একটু বোঝাতে, যেন মেয়েটাকে সময় দেয়। শওকত আশ্বাস দিয়ে ফোন রাখলেন। ঠিকই, কিন্তু দুশ্চিন্তার কালো মেঘে ডুবে গেলেন তারপর। ইয়াসির তো কথাই বলে না। কি বোঝাবেন? কিভাবে বোঝাবেন? পাশে বসতে গেলেও উঠে যায়। বেশি বাড়াবাড়ি হলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শওকত পোড়া শ্বাস ফেললেন। চোখের সামনে একটা বিশ্রী অতীত হাহাকার করে উঠল। এক ঘুরে ভরতি মানুষের মাঝে বাড়ি ফিরেছেন তিনি। তারপর চোখের সামনে একটা লাশ। কাফনে মোড়ানো একটা ছোট্ট দেহ। পাশে তনিমার আহাজারি। বাকিদের কান্না। লাশের রক্তশূন্য মুখখানা ভেবেই চট করে চোখ খিচে নিলেন শওকত। গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে হাতের কবজিতে পড়ল। পরপর নজর ফিরিয়ে বেড সাইড টেবিলটায় ফেললেন। পূর্ণাঙ্গ পরিবারের একটি হাস্যোজ্জ্বল ছবি সেখানে। ফুটফুটে 3 ছেলের সাথে তিনি আর তনিমা। বহু বছর আগের ছবি এটা। ভদ্রলোক ফ্রেম তুলে হাত বোলালেন সায়নের গায়ে। ভাঙা স্বর হতে কিছু কাতর শব্দ বেরোল। আমাকে ক্ষমা করিস, বাবা। তুই অন্তত আমাকে ক্ষমা করিস। এক ছেলে মৃত্যুর দায় নিয়ে আরেক ছেলের চোখে ঘৃণ্য হয়ে বেঁচে থাকা একজন বাবার কাছে কতটা যন্ত্রণার। তুই তো বুঝবি, তাই না? অয়ন উবার ডাকতে চাইল, কিন্তু ঈর্ষা দেয়নি। সে এক্ষুনি বাড়ি ফিরতে চায় না। খুব অনুনয় করল। এখানে তো প্রথমবার এলাম, অয়ন ভাই। চারদিকটা ঘুরে দেখি না একটু। তোমার সাথে দেরি করে ফিরলেও কেউ কিছু বলবে না। অয়ন ভেবেছিল না বলবে। ওর ক্লিনিকে ছুটতে হবে এখন। কিন্তু ঈর্ষার নিষ্পাপ মুখের দিকে চেয়ে আর মানা করতে পারেনি। বলল, আচ্ছা, আয়। ঈর্ষার মনে তখন রাজ্যের সুখ। এতটা সুখ বোধ হয় কখনো কারো হয়নি। যতটা ওর হলো শুধু অয়নের সঙ্গে আরেকটু সময় কাটানোর ছুতো পেয়ে। অয়ন হাঁটছিল সামনে। লম্বা পায়ের সাথে ঈর্ষার গতি মেলানো দুষ্কর। তাতে কি? ও যে অয়নের পিঠের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকতে পারছে এই বা কম কিসে। সে অনেক আগের কথা। একবার খুব জ্বর বাঁধল ঈর্ষার। বাড়িময় মানুষের কি চিন্তা। ডাক্তার, বদ্দি মায়ের কান্নাকাটি। কিন্তু ওসব ছাপিয়ে ঈর্ষার মনের দাগ কাটল আরেকটি প্রিয় মানুষের উদ্বেগ। অয়ন। ঈর্ষা ঘুণাক্ষরেও ভাবেনি এই ডাক্তারের ভেতরে এতটা যত্ন লুকিয়ে আছে। মাকে সরিয়ে দিয়ে তার মাথার কাছে বসে থাকা, পড়াশোনা ভুলে সারাদিন ঈর্ষার সেবা নিয়ে ব্যস্ততা।
ঠিক টাইমে এসে নিজ হাতে ওষুধ খাওয়ানো, ঘন ঘন রুমে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখা জ্বর কমল কিনা। হাসপাতালেও তো কম ছুটেনি। তখন ইউসার মেট্রিকের টেস্ট পরীক্ষা চলছিল। জ্বর একটু সারলেও শরীরী দুর্বলতা কাটেনি। সব কটা পরীক্ষায় অয়ন নিজ দায়িত্বে নিয়ে গেছিল ওকে। বুকের সাথে আগলে ধরে ধরে বেঞ্চে বসিয়েছে। ইনভিজিলেটর সহ সবাইকে বলেছে ওকে একটু দেখবেন। শুধু কি তাই, পরীক্ষা শেষ হওয়ার 3 ঘন্টা বাইরে দাঁড়িয়েও থেকেছে। বারবার বলেছে আমি আছি, তুই নিশ্চিন্তে লেখো। ইউসার ওসব স্পষ্ট মনে আছে এখনো। অমন যত্ন, অমন আদর আর অমন প্রশ্রয় পেয়ে পেয়েই তো তার কিশোরী মনটায় চড়া দাগ পড়ল। যে দাগ সময় যেতে যেতে এত গাঢ় হয়ে বসেছে যা কখনো মুছে ফেলার সাধ্য ইউসার নেই। ও চায় না মুছতে, শুধু চায় অয়ন ওকে ভালোবাসুক। একবার বুঝুক ওর চোখ কি বলে, একবার শুনুক ওর মন কি চায়। এই চাওয়া পাওয়া নিয়ে ইউসার বাকি জীবন কাটানোর স্বপ্নটা কবে পূরণ হবে, অয়ন কবে সাড়া দেবে। ইউসা জানে অয়নের মনের কোথাও নেই। হয়তো ওকে নিয়ে অয়ন আদৌ বেশি কিচ্ছু ভাবে না। তাতে ইউসার খারাপ লাগলেও অভিযোগ নেই। ও ভালোবাসে, ভালোবাসছে, ভালোবাসবে। এই ভালোবাসার টানাহেচড়ায় কিংবা অনুভূতির তোরে অয়ন একদিন ঠিক সাড়া দেবেই। যদি ইউসার ভালোবাসার সত্যি হয় অয়ন ওর হবেই। মেয়েটা মাথা নুয়ে হাসল। ধ্যান ফিরল অয়নের কথায়, কণ্ঠে অনুচিন্তন তার। এখান থেকে শহীদ মিনারের চত্বর কাছে যাবি? ইউসা মাথা নাড়ল বিলম্বহীন। ও ঠিক করে জায়গার নামও শোনেনি। অয়ন ভাই যেখানেই নিয়ে যাক হোক সেটা পাতালে, ওনার সাথে থাকলেই চলবে। অয়ন রিকশা দেখল। ইউসা পাশে এসে বলল এপ্রনটা আমার কাছে দাও না। দিল সে। রিকশা ওটা যেতে চাইছে না। অদূর হতেই মাথা নাড়লেন দুপাশে। অয়ন বলল আমি সামনে থেকে রিকশা ডেকে আনছি, তুই এখানেই দাঁড়া। বলে চলেও গেল। ইউসার নজর তখন অয়নের এপ্রনে। মৃদু হেসে আঙুল চালালো তাতে। অয়ন খুব দামি ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে। ঘ্রাণও অন্যরকম। ইউসা এপ্রন তুলে নাকের কাছে ধরল। দুচোখ বুজে শ্বাস টানল জোরে। এই গন্ধ ওর আত্মায় মিশে মিশে ওর বক্ষস্পন্দের ফাঁকফু করে, যার মাঝে সেও সত্তাকে বিলীন করার প্রখর ইচ্ছে ইউসার। অয়ন ভাই যে কবে একটু বুঝবেন, কবে বোন বোন নজর বাদ দিয়ে প্রেমিকার চোখে দেখবেন। ইউসা তো মনের কথা জানাতে ছটফট করে মুছে। শুধু উনি শোনার জন্য ছটফট করছেন না। কি হয়েছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোর? তুরন্ত চোখ মেলল মেয়েটা। অয়ন সামনে দাঁড়িয়ে হতভম্ব চোখ দুটো এদিকেই দেখছে। কখন এলেন উনি? ধ্যান জ্ঞান খুঁয়ে ইউসা পায়ের শব্দ অবধি বোঝেনি। মেয়েটা ত্রস্ত নাক থেকে এপ্রনটা নামাল। ধাতস্থ হওয়ার প্রয়াস চালালো খুব করে। আমতা আমতা করে বলল না মানে কই? না তো। এত জোরে নিঃশ্বাস নিচ্ছিলি কেন তাহলে? সিম্পটম দেখে তো মনে হচ্ছে হাঁপানি আছে। বাসায় যাবি? খারাপ লাগছে। ইউসা ক্লান্ত চোখে চাইল। না, আমি ঠিক আছি। রিকশা এনেছ? চলো যাই। অয়নের মুখ দেখে মনে হলো না তার চিন্তা কমেছে। কিছু না বলে ইউসার পিঠ ব্যাগটা হাতে নিল। ইউসার বয়স 20, কিন্তু সে তুলনায় ছোটখাটো অনেকটা। রিকশায় ওঠার জন্য এক পা তুলল, তখনই এক হাত চেপে ধরল অয়ন। ফিরে চাইলে বলল তোর যা সাইজ, মই না দিলে তো পারবি না। ইউসার মন খারাপ করার কথা, কিন্তু হেসে ফেলল উল্টে। মনে মনে বলল খাটো মেয়েদের বড় লম্বা হয় অয়ন ভাই। এই যে তুমি অনেক লম্বা, এতেই পুষিয়ে যাবে। ও বসতেই অয়ন পাশে এসে বসল। খুব তোলা ছিল আগেই। অয়ন হাত দিয়ে পেছনে ঠেলে দিল সেটা। রিকশা মুক্ত হলো এরপর। চলন্ত চাকার সাথে তাল মিলিয়ে বাতাসের বেগ বাড়ল। অয়নের নজর পিচের ঢালে রইলেও ইউসার চোখ তার ওপরে আটকে। যে দৃষ্টির প্রতি পড়তে প্রেম, যেখানে মুগ্ধতা, মায়া আর ভালোবাসা মিশে। বয়ঃসন্ধিকালীন প্রথম প্রেম মানুষের যতটা তীব্র হয়, এত তীব্র প্রেম কেউ বাকি জীবনের সমস্ত প্রেম এক করলেও পাবে না। কিন্তু আফসোস, উচ্চাটনে ভরতি ওই নজর জোড়ায় ফিরল না অয়ন। ইউসা চাইল না সে ফিরুক। ফিরলেই তো ওর চোখ ফেরাতে হবে, লুকাতে হবে অনুভূতি, যেটা সে চায় না। ও অয়নকে দেখতে চায় সারাদিন, সারা প্রহর। একটা সময় জ্যামের কবলে পড়ে রিকশা থেমে যায়। অয়নের মুখটা হাসি হাসি। এই জায়গাগুলো তার সুপরিচিত। বন্ধুদের সাথে কত শত স্মৃতি জড়িয়ে। ও হাত দিয়ে দেখালো একদিকে। ক্লাস শেষে এখানে আমরা আড্ডা দিতাম। একটা দারুণ চা পাওয়া যায় এখানে বুঝলি। তুই তো চা কফি খাস না, না হলে টেস্ট করতে পারতি। ইউসা এসব শুনল কি না কে জানে। তার চাউনি জোড়ায় বদল হয়নি কোনো। অয়নের ফর্সা চিবুকের ধারে আঠার মতো লেগে আছে ওরা। সে সময় একটা ছোট মেয়ে এসে দাঁড়ালো।
পরনে ফ্রক, হাতের বড় মুখটায় অনেকগুলো তরতাজা গোলাপ। ভাঙা ভাঙা বুলিতে আবদার করল, একটা ফুল নেন বায়া। একটা। ইউষার সাথে সাথেই বলল, কত করে? 20 টাকা। একটা দাও আমাকে। ইউষা ব্যাগে হাত দিতে গেলে অয়ন বাত সাধল। বলল, আমি দিচ্ছি। মেয়েটা ওর পাশে দাঁড়িয়ে বিল নিয়ে ফুলটা ওর হাতে দিয়ে চলে গেল কোথাও। অয়ন ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, গাছ থেকে ফুল ছেঁড়া আমার খুব অপছন্দের একটা ব্যাপার। একটু পর তো ফেলে দেবে। কি দরকার এসবের কে জানে। ইউষার খেয়াল অয়নের মুঠোতে। টকটকে গোলাপ তার দিকে বাড়িয়েছে ছেলেটা। প্রেমিকার চোরা মনে চট করে একটা দুষ্টুমি এলো তার। ব্যাগ হাতিয়ে ফোন বের করলো দ্রুত। বলল ফুর্তিতে, ধরে রাখো, আমি একটা ছবি তুলে নেই। অয়ন কিছু বলেনি, তবে ভ্রুদুটো তার কুচকাল তখন যখন ফুলের এপাশে এক হাত রাখল ইউষা। যেন অয়ন ফুল দিচ্ছে আর সে নিচ্ছে। এভাবেই একটা চমৎকার ছবি কয়েদ হলো ক্যামেরায়। অয়নের কপালের ভাঁজ এবার প্রগাঢ়তা পেল। মনের ভেতর একটা তীব্র আশঙ্কা পাখা মেলতে মেলতেও চুপ শালো ফের। ফুস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল সে। না না, ইউষা তো বাচ্চা মেয়ে। চোখের সামনে বড় হতে দেখেছে, ও এখনো এসব বোঝে কি না তারই ঠিক নেই। অয়ন, তুই বোধ হয় অহেতুক বেশি বেশি ভাবছিস। ইয়াসির বাড়ি ফিরল সেই মধ্যরাতে। আজ আর কেউ সজাগ নেই। যে যার মতো খিল টেনেছে দূরের। শুধু মা বসেছিলেন সোফায়, মুখখানা ভার। ইয়াসির খেয়াল করেনি। রুমে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি। তনিমা চুপ করে রইলেন। ইয়াসির ঘরে ঢুকল। পরপর ফিরল পায়ের শব্দে। একেবারে পিছু নিয়ে ভেতরে এসেছেন তনিমা। ও অবাক হলো একটু। মায়ের চোখ মুখ গম্ভীর। অন্য সময় হাসেন। কত কি জিজ্ঞেস করেন। প্রশ্ন করল ইয়াসির, কিছু বলবে? অমনি গোজগজিয়ে উঠলেন তিনি। কি বলবো? কি বলার বাকি রেখেছিস? তুষিদের কাছে আমার তো কোনো সম্মানই রাখলি না, সার্থক। মেয়েটাকে আমি কত আশা নিয়ে বললাম তুই ওর সাথে দেখা করতে যাবি, সেখানে কি করলি এটা? ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফেরত পাঠিয়ে দিলি। বিয়ে করতে মন না চাইলে বলে দিবি যে করব না। বাদ দাও এসব। কিন্তু এক মুখে বিয়ের জন্য রাজি হয়ে অন্য মুখে এমন অসম্মান করছিস কেন? বলতে বলতে গলার স্বরটা বুঝে এলো তার। ইয়াসির বুঝো মা কষ্ট পেয়েছেন। আর তার মাত্রা এত গভীর, এই যে ইয়াসিরের কপাল কেটে গেছে। একটা ফার্স্ট এইড ব্যান্ডেজ আছে সেখানে। কিচ্ছু খেয়াল করেনি। ও ফুস করে শ্বাস ফেলল। বলল, আমি কাল দেখা করব। খুশি? তনিমার চোখ ছলছলে। সত্যি বলছিস? না আবার পাল্টি খাবি? সত্যি বললাম। পাল্টি খাবো কেন? করিস তো পুলিশের চাকরি। কোনো বিশ্বাস নেই। ইয়াসির অবসন্ন চোখে চাইল। তনিমা হেসে ফেললেন। মজা করেছে। আমি তো জানি আমার ছেলে কত দায়িত্ববান পুলিশ অফিসার। আচ্ছা শোন, তুই তাহলে কাল ওকে ফোন করে ডেকে নিস। কেমন? ইয়াসির মাথা নাড়ল। তনিমা বের হতে নিলেন। হঠাৎ থেমে ফিরে চাইলেন আবার। ইয়াসির ইউনিফর্ম ছাড়ছে। মুখটা খেয়াল করেই আঁকে উঠলেন রমণী। এ কি, তোর কপালে ব্যান্ডেজ কিসের? ওর কণ্ঠ নিষ্প্রভ। যাক, খেয়াল করলে তাহলে। তনিমা ত্রস্ত এগিয়ে এলেন। উৎকুণ্ঠিত আওড়ালেন। কাটলো কি করে? কিছু হয়েছে? কোথাও পরে টরে গেছিলি? এ বাবা, ব্যথা করছে। মায়ের উদ্বিগ্ন মুখটা শান্ত চোখে দেখল ইয়াসির। এই মমতার নজরে এখনো বড় হতে পারেনি। পুলিশ অফিসার তো একদমই নয়। সেজন্যে এখনো মা ভাবছেন কোথাও পড়ে গিয়ে চোট লেগেছে। কিন্তু সত্যিটা ইয়াসির বলল না। শুধু শুধু মায়ের চিন্তা বাড়িয়ে লাভ নেই। জবাব দিল সুস্থির। গাছের ডাল ঝুঁকেছিল, খেয়াল করিনি। সেখানটায় লেগেই। সে কি? একটু সাবধানে হাঁটাচলা করবি না? এমনিতেও তোর মাইগ্রেনের সমস্যা। রাতে যদি ব্যথা বাড়ে। অল্প কেটেছে, মা। এত চিন্তার কিছু নেই। যে পেশায় আছি, এতে আরো বড় কাটাছেঁড়া বাকি। মা শান্ত হলেন না। অমন অস্থির হয়েই বললেন, একটু শেক দিয়ে দেই। ফোলা ভাবটা কমবে তাহলে। ইস, কি একটা অবস্থা। তুই ফ্রেশ হ। আর নিচে নামার দরকার নেই। আমি বরং খাবারটা ঘরে নিয়ে আসি। পাল্টা বলার সুযোগ না দিয়েই তনিমা বেরিয়ে গেলেন দ্রুত। ইয়াসির আলগোছে হাসল। সেই হাসি সেকেন্ডের মাথায় উড়ে গেল হঠাৎ। আর তো নজর মেলে জানলার বাইরে চাইল সে। চোখের পর্দায় ভেসে উঠল কিশোর সায়নের মুখখানি। ইয়াসিরের থেকে মাত্র 1 বছরের বড় ছিল সায়ন। তবুও সম্পর্কে বড় ভাই সে। ইয়াসিরের হলদে আননে বিষাদ বসতে পারল না। খুব কৌশলে বিষণ্ণতা গিলে নিল সে। ঠোঁটের কোণ গলে কাষ্ঠ হাসি ছুটল একচোট। ডোক গিলে ভাবল, তুই সব মিস করছিস সায়ন। মায়ের এত যত্ন, ভাইবোনদের আনন্দ সব মিস করছিস। আচ্ছা, তাহলে তুই আনলাকি।
না তোর শূন্যতায় পুড়তে থাকা আমরা। ইয়াসিরের বিয়ের সমস্ত বন্দোবস্ত শেষ। দুই পরিবার প্রথমে ভেবেছিল আন্টিবলের একটা বিরাটাকার আয়োজন করবেন, কিন্তু রুহানের কেসের পর পর ইয়াসিরের ওপর আরও কতক নতুন নতুন কেসের ভার পড়েছে। তার লাগাম ছাড়া ব্যস্ততায় অতিষ্ঠ হয়ে সৈয়দ ভবনের বয়োজ্যেষ্ঠরা মেয়েকে আংটি পরিয়ে এসেছেন। এই শুক্রবারেই বিয়ের তারিখ ফেলেছেন তারা। ইয়াসির মায়ের কথায় সেদিন ফোন করলেও তুষিকে পাওয়া যায়নি। ইউনিভার্সিটির বসন্ত উৎসব নিয়ে মেতে থাকায় সাক্ষাৎও হয়নি তাদের। তাই আজ সময় মিলিয়ে দুজন দেখা করতে এলো। ধানমন্ডির একটি সুসজ্জিত সুন্দর রেস্তোরাঁ এটা। ইয়াসির বাইক নিয়ে এসেছে। ব্যক্তিগত কাজে সে সরকার প্রদত্ত জিপ ব্যবহার করে না। ডিউটির ফাঁকে আসায় পরনের ইউনিফর্ম ছাড়েনি। তুষি মেয়েটা আগে থেকেই রেস্তোরাঁর ভেতরে বসেছিল। ওপাশে বিশাল কাচের বেষ্টনী, সরব রাস্তা স্পষ্ট দেখা যায়। ইয়াসির ঢুকতেই রিসেপশনের ছেলেটা চোখ বড় করল। পুলিশ কেন? কোনো গোলমাল হয়নি তো? ম্যানেজার কাউন্টার রেখে ত্রস্ত এগিয়ে এলেন। সালাম ঠুকে বললেন, কিছু লাগবে স্যার? ইয়াসির এতে বিরক্ত হয়। রুহান কেসের জের ধরে দেশে তার মুখটা বেশ পরিচিত এখন। তার ওপর পুলিশের লোক, সবাই একটু আধটু গদগদ ভাব করতে ওস্তাদ। ও সোজা সাপটা বলল, এত খাতিরের কিছু নেই। আমি এখানে আর 5টা সাধারণ মানুষের মতো এসেছি। আপনি নিজের কাজ করুন, যান। নমর্জিস। লোকটা কিছু থতমত খেলেন। সুপুরুষ ইয়াসিরের আপাদমস্তক দেখলেন বাঁকা চোখে। মাথা নেড়ে ফিরে গেলেন তাও। ইয়াসির চারপাশে চাইল। অনেকেই ওকে দেখছে, কিন্তু সে খুঁজল ছবিতে দেখা মেয়েটিকে। পেল এক কোণে। তুষি মেয়েটা ফোনে কথা বলছিল। মুখভঙ্গি গুরুতর, যেন ভয়ানক কিছু ঘটেছে। ওপাশের কারোর সাথে তর্ক চলছে নিরন্তর। ইয়াসির সামনে এসে দাঁড়ালো। শুনল কয়েকটি পরিষ্কার লাইন। আমি তো বললাম এত চিন্তার কিছু নেই, আগে কথা বলতে দাও, তারপর দেখা যাবে। ইয়াসির পুরোটা শোনার আগ্রহতে নেই। তাকে আবার এতটা পথ বাইক ছুটিয়ে থানায় ফিরতে হবে। গলার শ্লেষা কাটাতে কাশল একবার। তুষি ফিরল। ইয়াসিরকে দেখেই চমকাল যেন। ফোনটা কান থেকে নামাল দ্রুত। ইয়াসির জানে এটাই সেই মেয়ে। তাও নিশ্চিত হতে সুথাল। তুষি। হাসল মেয়েটি। জি জি, বসুন। মুখোমুখি চেয়ার টেনে বসল ইয়াসির। ফাইনালি আপনার সময় হলো। ইয়াসির সৌজন্যতায় ঠোঁট বাঁকাল এক পাশে। মেনু কার্ড ঠেলে দিয়ে বলল, কি খাবেন? এই তো এলেন, কথাবার্তা বলি তারপর না হয়। কিছু মনে করবেন না, আমি আসলে হাতে অতটা সময় নিয়ে আসিনি। মা বলেছিল দেখা করা জরুরি। সেদিন আমার ব্যবহারে আপনি হাত হয়েছেন, সেজন্যই আসা। দেখা যখন হয়েছে, কথাবার্তা না বিয়ের পর বলা যাবে। তুষির মেজাজ খারাপ হলো। কি লোক, এমন মুখের ওপর ফটোর ফটোর উত্তরকে দেয়, তাও বিয়ের আগে। আপনার মনে হয় না ব্যস্ততার মাঝেও আপনার এখন আপনার উদ্বি ওয়াইফকে একটু সময় দেওয়া উচিত? আফটার অল বাকিটা জীবন তার সাথে কাটাবেন। বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। ইয়াসিরের স্পষ্ট জবাব, দেখুন, আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন, বা মা কতটা কি বলেছে আপনাকে। তবে একটা কথা হচ্ছে, আমি নিজের কাজের বেলায় ভীষণ সিনসিয়ার। আমি যখন চাকরির সময় শপথ পাঠ করেছিলাম, সেটা বইয়ের রিডিং পড়া ছিল না। প্রত্যেকটা লাইন আমি নিজের মন থেকে উচ্চারণ করেছি। আর সেটা অক্ষরে অক্ষরে পালন করাই আমার ধর্ম। এসব আপনি ব্যস্ততা ভাবলে ভাবুন। তবে আমি যেমন আমার কাজকে সম্মান করি, আমার স্ত্রীকেও আমার কাজকে সম্মান করতে হবে। রইল বাকি সময় দেয়া। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব, কর্তব্য কিংবা তার ইচ্ছে পূরণে যেটুকু করার আমি করব। কিন্তু তার মানে এই নয়, বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে নিজের সব কাজবাজ ফেলে সারাদিন তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এতটা রোমান্টিসিজম আমার মধ্যে নেই। আর বিয়ের আগের এসব আমি পছন্দও করি না। তুষি চুপ করে গেল। ইয়াসিরের কথাবার্তায় পরিষ্কার ও যথেষ্ট অহংকারী। না হলে এমন কাঠখোট্টা ভাবে কথা বলে কেউ? চোখের কোণ তুলে ছেলেটাকে মাপল সে। জিম করে বোধ হয়। পরনের ইউনিফর্ম গায়ের সাথে আটোসাটো। হাফ হাতা হতে বাইসেপস বেরিয়ে আছে। মুখের গরম ধারালো। একটু রেগে তাকালেই তো আসামি গড়গড় করে সব বলে দেবে। তুষি ছবিতে যেমন দেখেছিল, ইয়াসির সামনে থেকে ততোধিক সুদর্শন। প্রশ্নটা ছুটে এলো তখনই, কি খাবেন বললেন না? কফি। আর কিছু? মাথা নাড়ল তুষি। এখানে পে ফাস্ট। ইয়াসির উঠে বিল দিতে গেল। যেতে যেতে হঠাৎ চোখ পড়ল ওপাশে, কাচের বাইরে। রেস্তোরাঁটা 3 তলায় হলেও মেইন রোড পরিষ্কার বোঝা যায়। রাস্তার ফুটপাতে একটা চেনা মুখ দেখেই কেন যেন থামল ইয়াসির।
আখের রসের ভ্যানের কাছে এসে দাঁড়িয়েছে তুষি। দুপাশে দুটো বাচ্চা ছেলে, একটা মোটা আরেকটা রোগা। তুষি আখের রস ফরতে একটা গ্লাস তুলে টিনটিনকে দিল, আর একটা বাবলুকে। সেকেন্ডেই চোখ ফেরাল ইয়াসের, হাততে নিয়েও দাঁড়ালো ফের। হঠাৎ মনে পড়ল তুষি ওকে বাঁচিয়েছিল সেদিন। সময় মতো ছুরিটা এসে না ধরলে ও এমন সুস্থ সবল থাকতো না বোধ হয়। কিন্তু ইয়াসির কি মেয়েটাকে ধন্যবাদ দিয়েছিল সেজন্যে? না, উল্টে ধমকে থামকে বিদায় করেছে। কিন্তু সেটা তো উচিত হয়নি। একটা ধন্যবাদ কি দেয়া প্রয়োজন? একজন ছিচকে চোরকে পুলিশ হয়ে নয়, ধন্যবাদটা ও জানাবে মানুষ হিসেবে। ইয়াসির নিচে নামতে গিয়েও থামল। তুষি চলে যাচ্ছে। একটা লোকাল বাস এসে দাঁড়াতেই কেমন লাফ ছাপ দিয়ে উঠে গেল তাতে। তুরন্ত ভ্রুতে ভাঁজ বসল ওর। এমন ডানপিটে মেয়ে ও দুটো দেখেনি। নির্ঘাত বাসে উঠেছে কারো পকেট মারতে। না, এই মেয়ের একটা বিহিত করা দরকার। হাতের কেস দুটো শেষ হোক, তারপর এর একটা ব্যবস্থা করবে ইয়াসের। বৃহস্পতিবার ঠিক বিকেল নাগাদ হাসনা বানু কোথা থেকে ছুটতে ছুটতে ফিরলেন। এমনিতে বাড়ি আসতে বেলা গড়ায় ওনার। কখনো মাগরিবের আজান পড়ে যায়। মোট বাড়িতে কাজ করেন প্রৌরা। কিন্তু আজকের এই তাড়াতাড়ি আসার কারণটা ঠিক বোঝা গেল না। অস্থির হাতে টিনের দোর খুলে ঢুকলেন তিনি। তুষি তখন বেঘরে ঘুমোচ্ছে। এই রবিবার ওর কাজ নেই। রুটিন মতো সে গভীর নিদ্রায়। হাসনা এসেই গা ধরে ঝাঁকালেন। উই তুষি, উঠবো, একখান জরুরি কথা আছে। তুষি আধো চোখ মেলল। হটহিপিন দাদি, জ্বালাচ্ছ কেন? আরে মিঠা বইবি তো। এমনে ময়রা থাকলে কেমনে কমু? আচ্ছা, ডিসকাস্টিং তো। বিরক্তি চেপে উঠে বসল তুষি। দুপাশে দুহাত মেলে লম্বা একটা হাই তুলল সাথে। বলল, বলো, কার গোষ্ঠী উদ্ধারে যেতে হবে? ও কি কথা? গোষ্ঠী উদ্ধার করণ লাগতো না। যা কইতাছি খালি মন দিয়া হন। তুষি চোখ সূচক শব্দ করল। মিস্টেক, মিস্টেক। কথা মন দিয়ে নট লিসেনিং দাদি, লিসেনিং বাইকান। হাসনা করা চোখে চাইলেন। তুই শুনবি? পরপরই মুখটা হাসি হাসি করে বললেন, তোর লিগা একখান সম্বন্ধ পাইছিবু। পোলার রিস্কা চালায়। নিজের রিস্কা। যা কামাই তাই ওর। 5 পাস। বাপে ভ্যানের জামা বেচে। তয়ে আমগো মতো বস্তিতে থাহে না। শুনছি ফ্ল্যাট বাসায় থাহে নিচতলায়। আজকা রোকেয়ার মায়ে কইল, ওরা একটু সুন্দর মায়া চায়। তোর কথা কইতেই আমি কাম ফালাইয়া ছুইটটা আইলাম। তুষির কান চাচিয়ে উঠল। কোশ্চিনকালেও দাদি ওর বিয়ে আলাপ করেনি। আজ কি হলো? ভ্যাবাচাকা খেয়ে বলল, আহ, মাই বিয়ে। ইউ কি পাগল হয়েছ দাদি? আমি বিয়ে করব কোন দুঃখে? ও মা, বিয়া দুঃখে করবি কেন? বিয়া করবি সুখে। ও চট করে দাদির কপালে হাত দিল। দাদি, ইউর কি ফিভার এসছে? হুয়াই এমন উল্টোপাল্টা টকিং? হাসনা রুষ্ট হলেন ভারী। কত চমৎকার একটা কথা বললেন, আর তুষির ভাবমূর্তি দেখো। ঝটকা মেরে হাতটা হটিয়ে দিলেন ওর। কটমটিয়ে বললেন, তুই কি করতে চাইতাছস? বিয়া শাদি করবি না কখনো? পুরাটা জীবন এমনে নাইচা কুইদা বেরাবি? মাইনসের পকেট মাইরা মাইরা। আহা, তুমি হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লে কেন? তয় কি করমু আমি? বড় হসনাই তুই। শরীরের বারবান্ত ডাকছস। একটা মায়া মাইনসের এতদিন আবিয়াত্তা থাকুন ভালা। এমন এই বস্তির কতরি কুত্তার নজর তোর দিকে। রাইতে বেড়ায় শব্দ হইলে আমি ডরে থাকি। এই বুঝি কোনো কুত্তা বেড়া ভাঙ্গা ডুইক্কা পড়ে? তুষি আশঙ্কা হাওয়ায় উড়িয়ে দিল। অত সোজা। ঢুকে গেলেও এমন জায়গায় মারব না, জীবনে আর বউকে দেখাতে পারবে না। চুপ কর। খালি বেডা মাইনসের মতন কথা। তোর চিন্তায় আমার ঘুম আহে না তুষি। তুই এডি দেহস না, বুঝস না। তুই একানা ওকানা মাইনসের পকেট মাইরা বেরাস। চাইলচক্কর হগল পোলাগো মতন। তোর লিগা যে একখান সম্বন্ধ আনতাছে মানুষ, এইটাই তোর কপাল। তুষি কানের ছিদ্রে আঙুল দিয়ে নাড়ল। দাদি পাশে বসেই চিল্লাচ্ছে। চোখে মুখে বিস্তর অনীহা দেখেই চটে গেলেন হাসনা। উঠে দাঁড়িয়ে বললেন, তুই বিয়া করবি কি করবি না? বিয়া না করলে পরিষ্কার কইয়া দে। পরিষ্কার? হাসনা চিল্লিয়ে উঠলেন। তুষি, ফাইজলামি মারাবি না আমার লগে। মুখ খারাপ করাবি না কইলাম। আমি রোকেয়ার আম্মারে কইয়া আইসি শুক্রবার ওনাগো খবর দিতে। এখন তুই কি কাহিনী করতে চাইতাছস ক? তুষিও উঠে দাঁড়ালো। আমি বিয়ে করব না দাদি। এসব ভাল্লাগে না আমার। আচ্ছা, বিয়ের পর কি স্পেশাল হয়? রান্না করো, খাও, ঘুমাও, তাই তো? রান্না তুমি করছো, আমি খাচ্ছি, ঘুমাচ্ছিও দুবেলা। হলো না সেমসেম? এর জন্যে ওসব রং তামাশার কি দরকার? হাসনা পরাজিত। কিছুক্ষণ থুম ধরে চেয়ে থেকে আচমকা কেঁদে ফেললেন। নাকে আঁচল চেপে বললেন,
জানতাম জানতাম আমি তুই এমন করবি। আমার কথার তো কোনো দাম নাই। আমি ক্যাডা? আজকা তোর বাপ মায়ে কইলে এমনে মুখের উপরে না কইতে পারতি। এক ফোঁটা সম্মান দেস না আমারে। তুষি নাক চোখ কুচকাল। কাঁদছ কেন? তয় কি করমু? তুই তো আমারে কান্দাস। হন তুষি, আমার শেষ একটা কথা হন। শুক্রবার ওরা তরে দেখতে আইব, তুই যদি ওগুর সামনে না বইছস। আমি আর থাকমু না এখানে। যেদিক দুই চোখ যায় চইলা যামু। মরার আগে আমার মুখও দেখবি না কইলাম। দাদি, কি সব বাজে কথা বলছো? তুষির কণ্ঠে বিরক্তি। বাজে না, এইটাই কথা। আর এইটা আমি কর্মই। মনে রাহিস তুই। তুষি হার মানল। বিফল শ্বাস ফেলে বলল, আচ্ছা ওকে। বসবো ছেলেপক্ষের সামনে। কিন্তু ছেলে জানে আমি কি করি। পকেটমার জেনেও ঘরের বউ বানাবে। পাগল হয়েছস। এরই কি কম যায়? রোকেয়ার মায়ে কইছে তুই আমার লগে কাম করস এক জায়গায়। তারপর জানলে কি হবে? মিথ্যে বলার জন্য তোমাকে আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে ঠেঙাবে না। খালি আজাইরা কথা কো এই মায়া। জানবো কেমনে? বস্তির কেউ কইব না। ও লইয়া তরু চিন্তা নাই। ওরা তো তরু বিয়ে হইলেই বাঁচে। পরপরই গদগদ আওড়ালেন। পোলার রিস্কা আছে নিচের। কোনো জুট ঝামেলা হইব না। ঢাকা শহরের রিস্কার মেলা দাম। অ্যান্তে ওইখানে গেলেই 50 টিয়া। তুষি চাইছিল কিছু বলবে না, কিন্তু দাদির উচ্ছ্বাস দেখে জিভ ফসকে বেরিয়ে গেল। তাহলে বিয়েটা তুমি করে ফেলো না। তোমার তো বর নেই কত বছর। রিক্সাওয়ালা তোমাকে রিক্সায় চড়িয়ে ঢাকা ঘুরিয়ে দেখাবে। কত ভালো হবে না? আমিও দাদা দাদা বলে গলা জড়িয়ে ধরব। হাসনা ক্ষিপ্ত চোখে চাইলেন। দাঁত পিষে বললেন, তুই কিন্তু মেলাদিন মায়ের খাস না। খাবি অহন। তুষি ঠোঁট চেপে হাসল। হাসনা হেসে মশারি তুললেন। এলোমেলো বালিশ কাঁথা গোছাতে গোছাতে বললেন, হন। ওগোর সামনে এইরকম জামা পিন্দুন যাইব না। গত রোজার ঈদে তরে একখান কামিজ কিনা দিছিলাম না। একবারও তো পরস নাই। ওইটা বাইর কইরা দিমু, ওইটা পিনবি। বুঝছস? একদম না। আমি ওসব পড়তে পারবো না। কথা কম ক। আমার চাতাবি না। বেশি কাহিনী করলে কিন্তু ট্রেনের নিচে মাথা দিমু কইলাম। হাসনা আবার শান্ত হলেন। কাছে এসে চিবুকটা আঙুলে তুললেন ওর। বললেন, তুই দেখতে কত সুন্দর বু। একটু যত্ন নেলে আরো সুন্দর লাগবো। এই কয়দিন ডাইল বাইকটা দিমু তরে। রোজ মুখে লাগাবি, মুখ চমকাইব। খাড়া অহনি বাইকটা আনি। হাসনা চপল পায়ে ছুটলেন। তুষি সেদিকে ভ্রু কুচকে চেয়ে রইল। নাক সিটকে বিড়বিড় করল, গু বাটা লাগাবো। যত সব। বিকেল বেলা। সুদিনের এ সময় যেন বস্তির জীবন্ত চিত্র হয়ে উঠেছে। দোকানগুলোয় মানুষের ভিড়, ডুবু তেলে পেঁয়াজু ভাজার গন্ধ। অলিতে গলিতে বাচ্চাদের ছোটাছুটি কখনো। এক একটি দোকানের রেডিওর ঘাড় শব্দে বেজে চলা গানের ছন্দে নৈসর্গে এক মিশ্র অনুভূতি। তুষিকে আজ পাত্রপক্ষ দেখতে আসার দিন। কথাটা চারপাশ থেকে আপাতত গোপন করে রাখতে বলেছেন রোকেয়ার মা আফিয়া বেগম। কোত্থেকে কে ভাঙচি দেবে, কাউকে বিশ্বাস নেই। হাসনাও তাই বলেননি। আজ সারাটা দিন উনি তুষিকে বাইরে পাও রাখতে দিলেন না। নিজে বাজার করেছেন, নিজেই রেঁধে বেড়ে গুছিয়েছেন সবটা। তুষিকে মন্ত্রের মতো সকাল থেকে শিখিয়েছেন পাত্রপক্ষের সামনে কিভাবে বসবে, কিভাবে কথা বলবে। ঢুকতেই যেন সালাম দেয়। একদম মাথা উঁচু করা যাবে না। এমন গমগম করে কথা বলা তো কখনোই নয়। বলতে হবে আস্তে, মেয়েদের মতো। যাতে একবারের জায়গায় কথাটা 10 বার বললে শুনতে পায় সবাই। তুষি গো ধরে বসে রইল। দাদির তুষ্টিতে সায় না মেলালেও বিরোধিতা করল না। হাসনা মুরগির মাংস, পোলাও আর ডাল রেঁধেছেন। রাতে একবারে ওনাদের খাইয়ে ছাড়ার পরিকল্পনা। আপ্যায়ন যত ভালো হবে, তত প্রসন্ন হবেন তারা। তবেই না নাতনিটার কপাল খুলবে। হাসনার তো আনন্দে চোখে জল চলে আসছে। তুষির একটা ঘর হবে, বড় হবে। শার্ট প্যান্ট পরে লাফিয়ে বেরানো মেয়েটা কোমরে আঁচল গুজে উনুনে হাঁড়ি চড়াবে এক সময়। ছেলের নাম সবুজ। দেখতে বেটে, বেশ কালো। ঢিলেঢালা প্যান্ট আর হাফ হাতা চেক শার্ট পরে এসেছে। সাথে সবুজের মা আর মামি এসেছেন। ঘটক আফিয়া এসেছেন ফ্রিতে। ভদ্রমহিলার মুখের জীরণ নেই। একের পর এক গালে পান গুচ্ছেন, প্যাচ প্যাচ করে পিক ফেলছেন পরপর। হাসনা দরজা ছেড়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালেন। সরু গলিতে রিকশা ঢোকার জন্যই। তাই সবাইকে হেঁটেই আসতে হলো। কাছাকাছি আসতেই ভীষণ গদগদ হয়ে পড়লেন প্রৌরা। সালাম দিয়ে বললেন, আসেন আসেন। রাস্তাত কোনো অসুবিধা হয় নাই তো? ছেলের মামি বললেন, না, হয় নাই। কিন্তু এই জায়গা এত নোংরা কেন? ইস, কি অবস্থা চারপাশের। হাসনা জবাব দিলেন না। চুপচাপ ওনাদের ভেতরে নিয়ে এলেন। গোটা ঘর দেখেই নাক সিটকালেন ছেলের মা। এত ছোট ঘর।
এইটা ঘর না মুরগির খোপ। ফিক করে হেসে উঠলেন দুজনেই। আফিয়া ভেঞ্চি কাটলেন আড়ালে। নিচতলার দুটো রুম নিয়ে থাকে, সারাক্ষণ ইঁদুর আসে যায় তাদের, আবার বড় বড় কথা। অপমানে হাসনা বানুর মুখখানা ছোট হয়ে গেল। তিনি যে গরিব, সব তো জেনে শুনেই এসেছে। তাহলে এমন কটূক্তি করছে কেন? বৃদ্ধা চুপ রইলেও পর্দার ওই পাশ হতে উত্তর দিল কেউ। আগে হ্যাঁ, মুরগির খোপি। আমরা 2 মুরগি এতদিন থাকতাম, এখন আরো 3খানা মুরগি এসে ঢুকেছে। তা এ মুরগি শুধু ককককি করে, না ডিম টিমও দেয়। হাসিটা থেমে গেল অমনি। ছেলের মা এদিক ওদিকে চাইলেন। কে বলল? আফিয়া চোখ বড় করে হাসনাকে দেখলেন। প্রৌরা তিতিবিরক্ত চোখে রান্নাঘরের ওদিকটায় চেয়ে। নির্ঘাত তুষি ওখানেই আছে। ওর গলা তো চেনে আফিয়া। প্রসঙ্গ কাটাতে বললেন, আরে বাদ দেন, বসেন আপনারা। হাসনা খালা, চেয়ার দাও না গো। খ দিতেছি। সবুজের চোখ চারপাশে। দেখতে আসা পাত্রী খুঁজছে সে। আফিয়া বলেছেন মেয়ের গায়ের রং তসতসে ফর্সা। সবুজকে আত্মীয় স্বজন কাইল্লা সবুজ ডাকে। তাতে কি? ওর যে একটা সুন্দর বউয়ের খুব শখ। বউ দেখলেই যেন সবাই এক কথায় বলে। কাইল্লা সবুজের বউ চাঁদের মতো সুন্দর। হাসনা 3খানা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিলেন। একটা তার, বাকি দুটো আফিয়া দিয়েছেন আজকের জন্য। সবুজ, তার মা, মামি বসল। আফিয়া খাটে বসলেন। হাসনা টেবিলটা টেনে টুনে সামনে দিলেন ওনাদের। ছুটে ছুটে নাস্তার শরবত এনে ভরালেন জায়গাটা। সেমাই, বিস্কিট, চানাচুর, আপেল, লেবু শরবত, ট্যাঙো আছে আর চা দিয়েছেন খেতে। মামি সেমাই নিলেন আগে। 1 চামচ মুখে পুরে শুথালেন। মেয়ে কই? ডাকেন। যে কামে আসছি তা আগে সারি। এত তারা কেন? আগে নাস্তা পানি খান, একটু মিষ্টি মুখে দেন, তারপর এইসব হইব। হাসনার কণ্ঠে বিনয়। ছেলের মা বললেন, ওসবের জন্য সময় আছে খালা। আমরা আরো 2 জায়গায় মেয়ে দেখতে যাব। আপনার নাতনিরে পছন্দ হবারও তো একটা ব্যাপার আছে। তা মেয়ের বাবা শুনলাম অ্যাক্সিডেন্ট করে মরেছে। কিভাবে হলো? হাসনা জিভে ঠোঁট ফেতেলেন। রাস্তা পার হইতে গিয়া। আর মা? সে কিভাবে মরিল? অসুখে। ওহ, ছোট থেকে আপনার কাছে ছিল। হ। আফিয়ার ভারী মেজাজ গরম হলো। এসব তো তিনি বলেই নিয়েছেন। আবার এখানে এসে শুনছে, মেলানোর জন্য। এত বুদ্ধি এদের। তপ্ত মেজাজে মুখ ঘুরিয়ে পিক ফেললেন তিনি। ছিটকে গিয়ে সেটুকু জানলার বাইরে পড়ল। ঠোঁটে হাসি টেনে বললেন, আমি তো কইলামই আপনাকে কোনো চিন্তা নাই। মায়া সুন্দর আছে। পছন্দ না হইলে টিয়া ফেরত কইছি না। একটু নীরবতা, তারপর পাত্রপক্ষ নাস্তার শরবত খেতে ব্যস্ত হওয়ার মাঝে ফিসফিস করলেন আফিয়া, শাড়ি পিন্দাইছ তো খালা? হাসনা দীর্ঘশ্বাস ফেললেন। না রে, জামা পরতে পাঠাইছি। আমার ভালো কোনো কাপড় নাই তো। আমার তে নিতে পারো তা? আচ্ছা হইল, জামাতেও চলবো, ওর ওই ব্যাটা মাইন্সের জামাটি না পিনলেই হইছে। পরব না, আমি বুঝাইয়া কইছি। ছেলের মা খাওয়ায় বহাল রইলেও কান সজাগ করে রেখেছেন। কিন্তু এত ধীরে বলছেন দুজনে, কিচ্ছুটি শোনা গেল না। মামি অধৈর্য হলেন বোধ হয়। বললেন অধীর গলায়, মেয়ে কই? নিয়ে আসেন। শুনছি মায়া ফর্সা। তবে আমরা কিন্তু ভালো মতো পরীক্ষা কইরে নিব। আজকালকার মায়েরা তো বস্তা বস্তা মেকআপ মাইখা পাত্রের সামনে আসে, কিন্তু নেয়ার পর দেখা যায় কালির কালি। বলার সময় এক চোট নাক সিটকালেন তিনি। যেন জগতে কালো হওয়া ভীষণ অন্যায়। হাসনার চোখ দুটো আপনা আপনি সবুজের দিকে পড়ল। মা ধরে ফেললেন বোধ হয়। কথাখানা টেনে নিয়ে বললেন, আমাগো পোলা কালা তাতে কি? স্বর্ণের আংটি ব্যাকা হইলেও যে দাম, সোজা হইলেও তাই। পুরুষ মানুষের গায়ের রং একটা হইলেই হয়। তবে বউ দরকার সুন্দর, নাইলে নাতিপুতিও তো কালা হইব। হাসনার জিভখানা নিঃশপিসিয়ে উঠল, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বললেন না। তুষির সুন্দর দেখতে, সাজলে শরতের আকাশের ন্যায় লাগবে। কিন্তু ওর যা চালচলন, এই এক দুর্বলতার কবলে হাসনার গলায় জোর নেই। হেসে বললেন, তুষি আইতাছে, তৈরি হয়। মামি বললেন, অত সময় নাই। ডাকেন, এক নজর দেইখা চাই। সবুজ চুপচাপ বসে রইল। তার ভেতরটা ধৈর্যহীন বটে, তবে মায়ের ওপর সে রাগ করে না। আফিয়ার পান চিবানো শেষ। একটা বিস্কিট তুলে মুখে দিলেন, এর মাঝেই হাজির হলো তুষি। পায়ের শব্দে একই সাথে ফিরে চাইল সবাই। অমনি মাথায় আকাশ ভাঙল হাসনার। তুষি 3 পিস পরেনি, সেই শার্ট প্যান্ট পরনে। জিন্সটাকে গুটিয়ে আবার উঁচুতে তুলেছে। মোমের মতো পায়ের একাংশ দৃশ্যমান। গেঞ্জির ওপরে পরা শার্টের মাথা পেঁচিয়ে পেটের কাছে দড়ির মতো বাঁধা। আফিয়ার খাবার গলায় আটকে পড়ল। ছেলের মা, মামি হতবাক, হতচেতন।
প্রকট নেত্রে তুষির আপাদমস্তক দেখলেন দুজনে। অ্যাডা ক্যাডা। তুষি কোমরে দুহাত দিয়ে দাঁড়ালো। খুব ভাব নিয়ে বলল, মাই নেম ইস তুষি, ডিশ বসস্তির ওয়ান এন্ড অনলি সেলিব্রিটি। সবুজ হা করেছে। তুষির পা থেকে মাথা মেপে নিয়েছে এক পল। ভারী সুন্দর মেয়ে। মামি তরাক করে উঠে দাঁড়ালেন। কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুমি পাত্রী? জামা কাপড়ের কি ছিঁড়ি ওমা? ছাছা। কিন্তু রোকেয়ার মা, তুমি যে কইছিলা মায়া খুব ভদ্র, সব সময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। আফিয়ার মুখ চুপসে গেল। একটা সম্বন্ধ পাকা করতে মানুষ কত কি বলে। তিনিও বলেছিলেন, বিয়েটা হলে তোর রোজগার হতো কিছু। কিন্তু তুষি যে ইজ্জতটা এইভাবে খেয়ে ফেলবেন কে জানত। আমতা আমতা করে বললেন, না মানে, আমি তো ওইটাই শুনছিলাম। হাসনা হুঁশে ফিরেছেন। বিশ্বাস অবিশ্বাসের ঝুলছিলেন এতক্ষণ। কাল রাত থেকে কাকে তন্ত্রের ন্যায় মুখস্থ করালেন কি কি করবে। তুষি এইভাবে পল্টি খেল। ত্রস্ত এগিয়ে এলেন তিনি। নাতনির বাহুটা টেনে খোরালেন নিজের দিকে। কটমট করে বললেন, এদিকে পিনছস তুই? তোরে জামা পিনতে কইছি না। যা, অহন পাল্টাইয়া আয়। জামা পরেছিলাম তো, কিন্তু পাজামা পরতে গিয়ে দেখি ফিতে নেই। ওসব আমি ঢুকাতে পারি। শুধু জামা পরে তো আর কামিং হয় না দাদি। আবার ওখান থেকে শুনতে পেলাম সবাই আমাকে খুঁজছে। হোয়াই ওয়েটিং? তাই যা ছিল তাই পরে কামিং। হাসনা কপাল চাপড়ে বললেন, হায় হায় খোদা, এই ডাকি মায়া না আর কিছু? পায়জামায় ফিতা নাই, আমারে ডাইকা কইতি। তুই এমনে আইছস, অহন হকলে কি মনে করব? তুষি কাঁধু চাল। সে আমি কি জানি। যাদের মন তাদের চিন্তা। ও মা, ট্যাং গুলিয়েছ দাদি। আগে বলবে না। তুষি চপল পায়ে টেবিলের কাছে এলো। ছেলের মায়ের সামনে থেকে টেনে নিল গ্লাসটা। ভদ্রমহিলা হা করে ফেললেন। তুষি ঢকঢক করে চুমুক দিতেই সবাই তবদা খেলেন একজোট। আফিয়ার জিভ দাঁতের ফাঁকে পড়ে এক হাত বেরিয়ে এলো। হাসনা চোখ খিচে নিলেন লজ্জায়। তুষি পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে থামল। মুখ মুছতেই সবুজ লেবুর শরবত বাড়িয়ে দেয়। হাসি হাসি মুখ করে বলে, এটাও খান। আপনার মনে হয় খুব পিপাসা লেগেছে। নো, নট নিড। আচ্ছা, আপনি কি দাদির রিক্সাওয়ালা? হ্যাঁ। বাংলা বোঝেন না? স্টাডি করেননি? আপনি পাত্র যার সাথে আমার বিয়ের কথা চলবে? সবুজের মাঝে থতমত ভাব। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে খান নাড়ল তাও। জি। তুষি কপালে ভাঁজ ফেলে বলল, এস্টেরেঞ্জ। বিয়ের কথা চলছে দুজনের। কিন্তু আপনি বসে আছেন। আই স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং? কেন? খোলাই। উঠুন, এখন আমি বসবো। আফিয়ার ঠোঁট দুই দিকে চলে গেছে। ছেলের মায়ের চোখ কপালে। হাসনা দিশাহারা, দিগ্ভ্রান্ত। নাতনিকে থামাতে চাইছেন, কিন্তু কি বলবেন কি করবেন আমূল হজবরল সবেতে। সবুজ কিছু ভেবাচাকা খেল। মায়ের দিকে চেয়ে চেয়ে দাঁড়ালো তাও। তুষি বসল আরাম করে। উরুর ওপর আরেক পা তুলে হাত ছড়াল হাতলের ওপর। আফিয়ার মনে হলো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবেন। কপালটা চেপে চোখটা এদিক সেদিকে ঘুরল। শরীরটাও টলল একটু। মামি। হতবাক আওড়ালেন, এ কেমন মায়া? ব্যাটা মাইনসের মতো বসছে। আফিয়া ভাবি, আপনি না কইলেন মায়া সুশীল। কথা কইলে কাছে বৈশাও তার পাউন্ড যায় না। এত দেখি পুরা উল্টা। আফিয়া কি বলবেন? চমকের ভার নিজেই নিতে পারছেন না। তুষির এসবে আগ্রহ নেই। চানাচুরের বাটিটা হাতে নিয়ে বাদাম মুখে পুরল। নাক কুচকে বলল, ইস, কোন দোকান থেকে এনেছ দাদি? পুরো এই রিক্সাওয়ালার মুখের মতো নেতিয়ে গেছে। সবুজের আদল সংকীর্ণ হয়। আহত চিত্তে চেহারায় হাত বোলায় একবার। মা চটে বললেন, কি? আমার পোলার চেহারা নেতাই না বাদামের মতো। কত সাহস এই মায়ার। বুঝছি, এই মায়া বেয়াদব। কুশিক্ষায় বড় হয়েছে। এরম ব্যাটা মাইনসের মতো মায়া দেখনের দরকার নাই। ভাবি চলেন, আয় সবুজ। আফিয়া হতাশ শ্বাস ফেললেন। এসব তো হওয়ারই কথা। হাসনা উদ্বিগ্ন হয়ে বললেন, না না শোনেন, ও এর না। আসলে হয়েছে কি? কোনো কথাই কেউ কানে নিল না। সবুজ সুসুর করে মায়ের পিছু চলল। যেতে যেতে তুষিকে দেখল কয়েকবার। মা, মামি। ফুসতে ফুসতে যেই চৌকাঠে আসে, ভূতের মতো এক লাফে এসে সামনে দাঁড়ালো তুষি। দুদিকে দুহাত মেলে বলল, নো, চাইলেই তো নট গোয়িং খালারা। এভাবে তো যেতে দেয়া যাবে না। এখনো অনেক কথা বাকি। মামি রেগে রেগে বললেন, তুমি আবার কি কইবা? আর কত বেয়াদবির বাকি আছে শুনি। সরো, যাইতে দাও আমাগো। তুষি মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস, নিশ্চয়ই যাবেন। কিন্তু তার আগে এই যে এতক্ষণ নাস্তাগুলো গিললেন, কিছু আবার নষ্ট করলেন, এসবের যে দাম দিতে হবে। অবাক সকলে। এমন কথা তো কোনো পাত্রের বাড়ি গিয়ে কুশ্চিনকালেও শোনেননি। কণ্ঠে অনিশ্চয়তা। কি? কি দিতে হইব? দাম বোঝেন না?
টাকা, মানি, সব নাস্তা খরচাপাতি মিলিয়ে 3,000 হয়েছে। নিন, ফটাফট বের করুন এবার। আফিয়ার বিষম লাগার দশা। তুষি হাতে গোটাচ্ছে। মেয়েটা তো তার চেনা। কি ঘটবে এখানে কে জানে। না বাবা, বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তিনি পানের কৌটো বগল দাবা করলেন। আশপাশটা সতর্ক নয়নে দেখে নিয়ে রান্নাঘরের দোরের দিকে এগোলেন। তারপর পা টিপে টিপে দরজা ছুঁয়েই বেরিয়ে গেলেন দ্রুত। ছেলের মা কণ্ঠ শৃঙ্গে নিয়ে বললেন, এইটা কি মগের মুল্লুক নাকি? একটুক নাস্তার দাম এত কেমনে হয়? আমরা তো তেমন কিছুই খাইলাম না। মামি সায় মেলালেন। হেইডাই তো। তুষি দরজার কাছে হাত ঠেস দিয়ে দাঁড়ালো। নিরুৎসাহিত বলল, ওসব আমি জানি না। 5,000 না দিলে যেতে দেব না আজ। আমার দাদি সকালে উঠে বাজার করেছে, সারাদিন খেটে খুটে রান্না করেছে, তারপর ঘরদোর পরিষ্কার করেছে, আপ্যায়নের সব ব্যবস্থা করেছে, আবার আপনাদের রাতের খাবারের ব্যবস্থাও আছে। এসবের পেছনে হেভি মানি ওয়েস্টিং। সেসব তো আপনাদেরই দিতে হবে, তাই না? নিন, ফটাফট বের করুন দেখি। মামি বললেন, দিমু না টাকা। কি করবা? তুষি কপাল কুচকে খার বাকাল। চাউনিতে বিরক্তি। শট করে দৌড়ে খিল দেয়া দাসাটা হাতে তুলে বলল, টাকা বের কর। না হলে এক একটাকে এমন খা দেব, একেবারে জিভ উল্টে পড়ে থাকবি। মাই নেম ইস তুষি। নট আন্ডারস্টিমেট মি। কুস্তি শিখেছি 2 বছর। চেপে ধরলেই এক ছোবলে ছবি বানিয়ে দেব। রমণী দুজন আঁতকে উঠলেন। গোল চোখে বললেন, ওমাগো, কি ডাকাই তো মায়া। ও সবুজ, তুই কিছু কস না কে? তুষি বলল, সবুজ এই লাউয়ের মতো চেহারা নিয়ে কি বলবে? এমন বাড়ি মারব না, একেবারে 4 ফুটের সবুজ, 2 ফুটের হলুদ হয়ে যাবে। সবুজ বোধ হয় ঘাবড়ে গেল। প্রথম দফায় পছন্দ হওয়া তুষির এই রূপে সে নিজেও ভরকে গেছে খুব। ছেলেকে চুপ দেখে দুজন হতাশ হলেন। মামি নিরুপায় অথচ গমগমের স্বরে বললেন, ভাবি, যা চাই দিয়ে দেন। পাত্রের মা 2,000 বের করলেন। বাকি 1,000 মামিকে মিলিয়ে দিতে হলো। তুষি ছো মেরে নিল পুরোটা। মুখ ছামটা মেরে। প্রথমে মা, এরপর মামি বের হলেন। সবুজ বের হতে নিল, তুষি দুষ্টুমি করে পাটা বাড়িয়ে দিল সামনে। হাঁটতে গিয়ে অমনি হোঁচট খেল ছেলেটা। টাল খুইয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ল মাটিতে। চিল্লিয়ে উঠল ব্যথায়। ও মাগো! টিনটিন বাবলু এসে দাঁড়িয়েছে কেবল, সবুজকে পড়তে দেখে জোরে হেসে ফেলল ওরা। হাত তালি দিয়ে বলল, বল মাছ ধরছে, বল মাছ ধরছে। সবুজ ব্যথা পেয়েছে। মা আর মামি ছুটে এসে প্রস্তুত তুললেন ওকে। কি করে পড়লি, আব্বা? দেইখা হাঁটস না। সবুজ বোকা চোখে আশপাশ দেখল। কিসে একটায় পা বেঁধে পড়েছে, কিন্তু কিছু তো নেই। তুষির দিক চাইলে দেখল, সে টাকার নোট গুনতে ব্যস্ত। মেয়েদের মতো ঠোঁট উল্টাল সবুজ। তারপর হেসে গড়াগড়ি খাওয়া টিনটিনদের ধমকাল, এই ছোকরা চুপ কর। কেউ পড়লে হাসতে হয়। টিনটিনরা থামল না। তারা দুলে দুলে হাসছে। সবুজ চটে বলল, চলো আম্মা, এনে আর এক মুহূর্তও থাকুন যাইব না। হাসনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন খাটে। মুখাইবে হতাশার ছাপ। তুষির বুঝি আর গতি হলো না। টিনটিন বাবলুরা ঘরের ভেতর ঢুকল। ওস্তাদ তোমারে বলে দেখতে আছে। তুষি বলল, খুব। ওই তো ছাগলের দল মিলে দেখে গেল। বাবলু নির্বোধের ন্যায় বলল, কেমনে দেখল, ওস্তাদ? কি কি দেখল? কুরবানির সময় যে গরু দেখে মাইনসে, অমন। তুষি ধমক দেয়, চুপ কর ব্যাক কল। তারপর হাসনার কাছে এসে দাঁড়ালো মেয়েটা। পাশে টাকাগুলো রাখল। বলল, এত সেন্টি খাচ্ছ কেন? টাকা যা লোকসান হয়েছিল সব সুদে আসলে উসুল করে এনে দিলাম। ওদের জন্য যা যা রেঁধেছ সব আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। কপালে হাত না দিয়ে যাও, খাবার দাও। হাসনা যেন গরম তেলের রূপ। তুষির কথায় পানির ছিটে পড়ল। অমনি ছাদ করে উঠলেন। নাটক মারাস আমার লগে। এত কাহিনী কইরা অহন আমারে সান্ত্বনা দিতে আইছস। তুষি অবথের মতো বলল, আরে হট আই ডুইং? আমি কি করলাম? জানোস নাকি করছস? তুই ওগো ভাগাইলি কেন? তুই কাইল আমারে কইছিলি তুই বিয়ায় রাজি। তাইলে আইজ এই সিনেমাটি করলি কে তুষি? রোকেয়ার মার সামনে আমার মান ইজ্জত সব শেষ কইরা দিলি। আমি বিয়েতে রাজি, এই কথা কখন বলেছি? হাসনা চোখ রামিয়ে চাইলেন। কাল কষ নাই। না তো। আমি শুধু বলেছি পাত্রপক্ষের সামনে বসবো। সে তো বসলাম। ওই 8 ইঞ্চি কুমড়োটাকে তুলে ওর চেয়ারে তোমার সামনেই বসলাম। তুষি কখনো কথার খেলাপ করে বলতো? আমি কিন্তু আমার কথা রেখেছি, তাই না? হাসনা কিছু বলতে চাইলেন, তুষি আটকালো। বলল ফের, দাদি শোনো, এই তালবেগুনের মতো দেখতে ছেলে পেলে আমি বিয়ে করব না। দুনিয়ার হ্যান্ডসাম ছেলে অ্যালেও করব না। তুষি জেনাস, জিনিয়াস। ওকে সামলানোর জন্য কেউ জন্মায়নি।
এর চেয়ে বিন্দাস আছি, থাকি। আর তুমি এসব কই খুঁজে পাও বলো তো? এর সাথে আমার যায়। ভাগিয়েছি, বেশ করেছি। হাসনা দুম করে উঠে দাঁড়ালেন। বেশ করছস। তুষি মাথা নাড়ল। ওয়েস। খাড়া, আইজ তোর একদিন কি আমার একদিন। সাদা আঁচলটা কোমরে গুজতে গুজতে রান্নাঘরে ছুটে গেলেন প্রৌরা। তুষি কপাল কুঁচকে চেয়ে রইল সেদিকে। টিনটিনের কণ্ঠে কৌতূহল। কে আনতে গেছে কত? বাবলুর কথায় উচ্ছ্বাস। খাউন দেবে মনে হয়। ছেলেটার কথা ফলল না। উল্টে রণচণ্ডীর মতো রূপ নিয়ে ছাতা হাতে ছুটে এলেন হাসনা। তুষি আঁতকে উঠল। ভোদৌড় লাগিয়ে বলল, বুড়ি খেপেছে রে, পালা পালা। টিনটিন বাবলু তুষির পেছনে পেছনে ছুটল। হাসনা হুঙ্কার ছুটতে ছুটতে গেলেন কিছু পথ। শরীরটা সায় না দেয় দাঁড়ালেন তারপর। তুষি তার দল সমেত হাওয়া হয়ে যাচ্ছে। বৃদ্ধা ফুসতে ফুসতে বললেন, যাবি কই পলায়া? আইজকা বাড়ি তো আয়, তুই। তোর হাড্ডি ভাঙবো আমি। কত বড় কুস্তিগির হয়েছস দেখতাছি। অন্ধকার রাতের প্রথম প্রহর। সময় প্রায় 8টা পেরিয়েছে। শাহবাগের ফুটপাত ধরে হাঁটছে তুষি। দুপাশে তার ছায়াসঙ্গী দুজন। সবার মুখ ভার, মনটাও খারাপ। খিদেতে বাবলুর চোখ মুখ শুকিয়ে বসেছে। 1 ঘন্টার বেশি না খেয়ে ও থাকতে পারে না। সেখানে দুপুরে 2টো ভাতের পর আর কিচ্ছু মুখে তোলেনি। তুষি আর হাঁটবে না। পা ব্যথা করছে। ফুটপাতের আইলে ধপ করে বসে পড়ল তাই। দেখা দেখি বসল ওরাও। বাবলু উসখুসে চিত্তে বেশিক্ষণ রাশ টানতে পারল না। জিজ্ঞেস করেই ফেলল, ওস্তাদ, আইজ আর পকেট মারবা না? তুষির কণ্ঠ ক্লান্ত শোনাল, না, ইচ্ছে করছে না। দাদি মনে হয় কষ্ট পেয়েছে বুঝলি। টিনটিন বলল, পাইলে পাউক। তুমি তো সত্যি কথাই কইছ। ওই আলকাত্রার ডিব্বারে তোমার লগে মানাইব না। তুষি ভ্রু গোছায়। তোরা মানানোর কি বুঝিস? ও দাঁত বের করে হাসল। সব বুঝি। বাবলু দুহাতে পেট চেপে ধরেছে। কণ্ঠ কাঁদো কাঁদো। ওস্তাদ, খিদায় পেট কামড়ায়। কিছু খাওয়াইবা না? আমারও খিদা লাগছে, ওস্তাদ। তোমার লাগে নাই? তুষির কাছে টাকা নেই। পাত্রপক্ষের থেকে যা হাতালো তা তো দাদির সামনে রেখে এসেছে। এখন এদের খাওয়াতে হলে পকেট কাটা জরুরি। কিন্তু আজকে ভালো লাগছে না। দাদিকে তো তুষি চেনে। নিশ্চয় অভিমানে কেঁদে কেটে ভাসাচ্ছে এখন। কিছু বলতে গেলেও ফুস করে উঠবে। খিদে তুষিরও লেগেছে। দুপুরেও কিছু খায়নি। কি যে করবে? তুষির হঠাৎ চোখ পড়ল রাস্তার ওই পারে। জমকাল সাজের একটা কমিউনিটি সেন্টার। দুষ্টু মাথায় চট করে একটা বুদ্ধি এলো ওর। উঠে দাঁড়ালো তরাক করে। আমাকে দেখতে কেমন লাগছে রে, টিনটিন? ও আপাদমস্তক দেখে বলল, ফ্যান্টাস্টিক। ধোয়া জামা পরছ, চকচক করতাছে। তুষি দুহাতের বালু ছাড়ল। তোরা এখানেই দাঁড়া, আমি আসছি। বাবলু বলল, কই যাও? তুষির তাকানো দেখে টিনটিন বুঝে ফেলল ঘটনা। ওস্তাদ আইজকাও। হু। ওরাও দাঁড়ালো এবার। আনন্দ নিয়ে বলল, যাও যাও। আইজকাও পোলাও, মাংস খামু কি মজা। বাবলুর আবদার, আমার লইগা কিন্তু রোস্ট 2টা আনবা। আমি গরু খামু না। দাঁতে ব্যথা করে। তুষির চুলগুলোতে বেনি করা আজ। পাত্রপক্ষ আসবে বলে দাদি করে দিয়েছিলেন। শার্টের যে মাথা গিট বাঁধা ছিল সেটাও টেনে টুনে ঠিক করল ও। পায়ে এক জোড়া চটি ছাড়া বাকি সব ঠিকঠাক। তারপর রাস্তা পেরিয়ে সেন্টারের কাছে এলো। উই পার হতে চেয়ে রইল বাবলুরা। তুষি এর আগেও কয়েকটি সেন্টারে টুকে ফ্রিতে খেয়ে এসেছে। আবার পলিতে করে খাবার এনে ওদেরও খাইয়েছে। এখন অবধি ধরা টরা পড়েনি। তাই ওরা নিশ্চিন্ত, আজও ধরা পড়বে না। তুষি উৎপেতে রইল। বোঝার চেষ্টা করল পরিবেশ কেমন। গেটে গার্ড নেই। যে আসছে সেই ঢুকছে না আরামে। তুষির ঝলমলে মুখখানায় সূর্যের কিরণ। বুক চিতিয়ে শুরু করে ঢুকে গেল ভেতরে। স্টেজ ফাঁকা তখনও। বর বউ কেউ আসেনি। পেছনের সাইনবোর্ডে পেঁচানো ইংরেজিতে কিছু লেখা। মনে হয় বর বউয়ের নাম। তুষি ওসব পড়তে পারেনি। ও এদিক ওদিক চেয়ে খাবারের জায়গা খুঁজছে। এখনো কেউ খেতে বসেনি দেখে চোখ সূচক শব্দ তুলল জিভে। কিন্তু ফেরত যাওয়া যাবে না। খাবারের দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে। নিশ্চিত হাইফাই খাবার হবে। তুষির খিদেটা গুণ বেড়ে গেল তাতেই। যেখানে পুরো সেন্টারের সবাই দারুণ সব সাজসজ্জায় মোড়ানো, সেখানে মেয়েটা বড্ড বেমানান। কয়েকজন ওকে দেখল ঘুরে ফিরে। কিন্তু তুষির তাতে নার্ভাস লাগছে না। এরকম ফ্রিতে বিয়ে ও কত খেয়েছে। তুষি অতিথি সারিতে এসে একটা চেয়ার টেনে বসল। একটু পর এক মাঝবয়সী ভদ্রমহিলাও এলেন। ফোনে কথা বলতে বলতে চাইলেন ওর দিকে। নজর গিয়ে আটকালো পায়ের চুটির ওপর। কপাল কুঁচকে বললেন, কোন পক্ষ তুমি? তুষি পাল্টা প্রশ্ন করল, আপনি কোন পক্ষের? মেয়ে পক্ষের। আমার মেয়ের বান্ধবীর বিয়ে। ওহ, আমিও মেয়ে পক্ষের।
অনেক দুঃসম্পর্কের আত্মীয়, চিনে কাজ নেই। ভদ্রমহিলা একটু অবাক হলেন। কেমন কাঠখোট্টা জবাব। চোখের কোণ তুলে ওকে মাপলেন কয়েক পল। তুষি একটু ঘাবড়ে গেল। আর বসে থাকা বিপদ। উঠে এলো ত্রস্ত। ঠিক তক্ষুনি ওর পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল কেউ একজন। গতির দ্রুততায় বাহুতে ধাক্কা লাগলো তুষির। মেয়েটা ছিটকে গিয়ে দেয়ালের সাথে মিশল। ফিরল কটমটিয়ে। কোন রাতকানা রে। দেখল একটা অল্প বয়সী মেয়ে ছুটে যাচ্ছে, হাতে ব্যাগ। তুষির রাগটা পাল্টে গেল কৌতূহলে। মেয়েটা হন্তদন্ত গতিতে গিয়ে পৌঁছালো এক ভদ্রলোকের কাছে। তুষির জিজ্ঞাসু চিত্তে টান পড়ল অমনি। কি ঘটেছে জানা চাই। এগুলো ওদিকে। মেয়েটা ভদ্রলোককে টেনে টুনে কোনার এক কামরায় গিয়ে ঢুকেছে। তুষি সন্তর্পণে গিয়ে আড়িপাতল। প্রথমটুকু না শুনলেও পরের টুকু পৌঁছালো কানে। মেয়েটা অস্থির হয়ে বলছে, এখন কি হবে মামা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। না মানুষ জানাজানি হলে তো। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে দেখালো। হাতটা আপনি চলে গেল বুকে। ডলে পড়তে দেখে মেয়েটা আকরে ধরে চেয়ারে বসায়। বিচলিত পায়ে ছুটে বেরিয়ে যায় আবার। তুষি দ্রুত লুকিয়ে পড়ল। ঠোঁট কামড়ে বুঝতে চাইল ঘটনা কি। তারপর ফের কতগুলো পায়ের শব্দ। মেয়েটি একজন পুরুষ আরেকজন ভদ্রমহিলাকে ডেকে এনেছে। মহিলা অসুস্থ লোকটির কাছে ছুটে এলেন। কি হয়েছে বলে চিন্তায় একসা হলেন নিমিষে। তুষি বুঝল ইনি এই লোকের স্ত্রী। আর পাশের লোকটি হলেন শালক। দুলাভাই বলে ডাকছেন। সবাই মিলে ওনাকে পানি খাওয়ালেন। ফ্যানের বাতাস বাড়ালেন। ভদ্রমহিলা উদ্বিগ্ন হয়ে শুধালেন, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ল কেন? আর তুমি তো পার্লারে ছিলে, একা ফিরলে যে? মেয়েটি মাথা নোয়াল। অসুস্থ ভদ্রলোক কোনোরকম ফ্যাসফ্যাসে শ্বাস তুলে বললেন, তোমার মেয়ে পালিয়েছে। চমকে উঠল সবাই। তুষির ভ্রু টানটান হলো। ঘরের ভেতর হাহুতাশ আর অস্থিরতায় ভরে গেল সহসা। মেয়ের মা কাঁদছেন। তুষি কথাবার্তা সব শুনে যা বুঝল তাতে মেয়ে পার্লারে সাজতেন বিয়ে ভেগেছে। চিঠিতে লিখে গেছে তার প্রেমিক আছে, সে এই ছেলেকে বিয়ে করবে না। আর খবরটা নিয়ে এসছে মেয়ের বান্ধবী। শালক লোকটি চশমা খুলে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। মেয়ের বাবা বলছেন, ছেলেপক্ষ চলে আসবে একটু পর। এসব জানাজানি হলে কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? অশান্ত হাতে এক ঢোক পানি খেলেন তিনি। জোরালো শ্বাস টেনে টুনে বললেন, মাঝার ও বেশি দূর যেতে পারেনি। তুমি কজন লোক পাঠাও, যেভাবেই হোক ওকে ধরে আনো। এটা আমার সম্মানের প্রশ্ন। পালালে আগে পালায়নি কেন? এখন বিয়ের দিন স্টেজে ওঠার সময়। একটু থেমে বললেন, কেউ কিছু জানার আগে ওকে ধরে এনে হলেও স্টেজে বসাতে হবে। সর্বনাশ হয়ে যাবে না হলে। যত টাকা লাগে দাও কজন লোক পাঠাও মাঝার। ভদ্রলোক মাথা নেড়ে কাউকে একটা ফোন করলেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন আর এয়ারপোর্ট সবখানে লোক পাঠানোর আদেশ। পেশায় মেয়ের বাবা পাকা ব্যবসায়ী। অর্থের সাথে টুকিটাকি ক্ষমতাও আছে। কিন্তু এপাশে টাকার কথা শুনেই তুষির মুখ চকচক করে উঠল। এর মানে মালদার পার্টি, অনেক টাকা আছে। অমনি একটা ফোন দিয়ে আত্রসে আড়াল ছেড়ে এসে চট করে ঢুকলো ঘরে। কিন্তু আমি যে সব লিসেনিং কাকু। এবার কি হবে? আচমকা কথায় চমকাল সকলে। এতগুলো চাউনি একই সাথে বর্তাল তার ওপর। মাঝার অবাক হয়ে বললেন, তুমি কে? তুষি সব দাঁত দেখিয়ে হাসল। বাধ্যের ন্যায় জানালো, মাই নেম ইজ তুষি। কারওয়ানের বসতিতে থাকি। খেতে এলাম, কথা শুনলাম। মেয়ে ভেগে গেছে তাই না? সো স্যাড। প্রত্যেকে মুখ চাওয়াচাওয়ি করল। বসে থাকার রমণীর কণ্ঠে বিস্ময়। তোমার নাম তুষি? মাঝার চটে গেলেন বস্তি শুনে। রেগে মেগে বললেন, এই মেয়ে এখানে ঢুকলে কি করে? এক্ষুনি হাত ধরে বের করার ব্যবস্থা করছি দাঁড়াও। তুষি সজোরে মাথা নাড়ল। উহু, ওটি করতে যাবেন না। তাহলে বাইরে গিয়ে একেবারে মাইকিং করে জানিয়ে দেব আপনাদের মেয়ে ভেগেছে। তখন কি হবে? দ্বিতীয়বার মুখ দেখাদেখি করলেন তারা। মেয়ের বাবা শান্তভাবে শুধালেন, কি চাও তুমি? এই তো, ভেরি নাইস আঙ্কেল। এসমাট মানুষ, বোঝা যাচ্ছে। শুনুন আঙ্কেল, মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে এসব খুব বাজে কথা। আপনি কাউকে জানাতে না চাইলে আমিও জানাবো না, কিন্তু একটা শর্তে। মাঝার অধৈর্য। কি শর্ত? হ্যাঁ শুনি তো। তুষির মাঝে ভয়ডর কিচ্ছু নেই। এতগুলো অচেনা মানুষের সামনে কেমন বুক ফুলিয়ে আছে। চটপট বলল, 5,000 টাকা দিতে হবে। বিকেল থেকে কিছু খাইনি। দাই তারপর বাড়ি চলে যাই। মেয়ের বাবা ঝামেলা চাইছেন না। বললেন এক কথায়, মাঝার, একে টাকা দিয়ে বিদায় করো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি দেখি ওদিকটা সামলাই।
ভদ্রলোক আস্তে ধীরে উঠে বেরিয়ে গেলেন। মাঝার ব্যতীত একে একে সবাই তার পিছু পিছু চলল। তুষি বলল, দিন কাকু, শুভ কাজের দেরি করতে নেই। ওহ, ভান্তি দিলে ভালো হয়। মাঝার বিরক্ত, দাঁত চেপে পকেট হাত দিলেন। এর মাঝেই বাইরে থেকে শোরগোল এলো, বর এসেছে। ভদ্রলোক থমকালেন। চোখে মুখে দুশ্চিন্তা জেঁকে বসল। হঠাৎ চোখ পড়ল তুষির ওপর। সহসা কিছু একটা ঘূর্ণির মতো বেজে উঠল মাথায়। প্রশ্ন করলেন, আমার একটা কাজ করে দিবি, মেয়ে? তুষি হাত নাড়ল। না, ওসব কাজফাজ আমি করি না। টাকা দিন, চলে যাই। আহা, আগে শুনতো, করে দিলে পাক্কা 20,000 দেব। তুষির ঠোঁট আলাদা হয়ে গেল। চোখ দুটো ঠিক করে এলো প্রায়। কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল, 20,000? আরে বাস, এজন্যই মনে হয় সকাল থেকে হ্যাং চুলকাচ্ছে। করবি? তুষি লাফিয়ে উঠল। অফকোর্স, অফকোর্স, করব। কি কাজ খালি বলুন। মাঝার ঠোঁট ছড়িয়ে হাসলেন। সে বড় চতুরের হাসি। তুষি সেই হাসিতে অহেতুক বোকা বনে যায়। অশনির একটা দুরু দুরু সংকেত আড়াড়ি দাগ কাটে মনে। কেন যেন খেমে গেল মেয়েটা। জিভে ঠোঁট চুবিয়ে হাত তুলে মুছল সেটুকু। এরপর কপালে কি আছে কে জানে। সময় তখন অনেক। আস্তে ধীরে রাতের প্রহর বাড়ছে। কমিউনিটি সেন্টারটা মানুষের কোলাহলে মুখরিত তখনও। অনেকগুলো কণ্ঠের আওয়াজ আসছে কানে। ইয়া বড় ঘোমটার ফাঁক গলে পরিবেশ বোঝার চেষ্টা করল তুষি। না, কিছু দেখা যাচ্ছে না। এত ভারী জামা, কোন বজ্জাত বানিয়েছে এটা? তুষির এসবে অভ্যেস নেই। মনে হচ্ছে কাপড় নয়, গায়ে 10টা বস্তা চাপিয়ে দিয়েছে। তার উপর এই উঁচু জুতো। তুষির এখন রাগ হচ্ছে টাকার লোভে ও কেন রাজি হলো। পরপর পিঠ সোজা করে ভাবল, থাক, একটু একটিনি তো করতে হবে। তার বদলে এতগুলো টাকা পেলে তুষিদের আর কোনো ধার দেনা থাকবে না। দাদিকেও 1 মাস বসিয়ে বসিয়ে খাওয়াবে। তুষি তো দেখতে পায় দাদির শরীরের অবস্থা। কাশির তোপে ঘুম হয় না রাতে। প্রায়ই শরীর গরম থাকে। তাও দাদি কাজ করতে যায়। দুটো অন্যের জন্য খাটে। তুষির ইনকামের তো আর ঠিক নেই। আজ বেশি হলে কাল হয় না। মানুষগুলো চালাক হয়ে গেছে, কেউই পকেট ক্যাশ নিয়ে বের হয় না। ও লেহেঙ্গার 2 মাথা উঁচু করে ধরল। যেই পা বাড়াবে, হিলটা নড়বড়ে হয়ে পড়তে ধরল অমনি। ত্রস্ত পিলারটাকে চাপতে ধরল 2 হাতে। কনের বান্ধবীর নাম মুক্তা। মেয়েটা ছুটে এলো কাছে। ফিসফিস করে বলল, আস্তে আস্তে হাঁটো। এমন তাড়াহুড়ো করলে তো ধরা পড়ে যাবে। ওকে ওকে, শিওর। তুষি বোঝালো সে পারবে। কিন্তু সাহস হলো না। 2 তলা হিল কি বাপের জন্মে পড়েছে? মিনমিন করে বলল, মাই হ্যান্ড ধরে রাখুন তো। হোঁচট ইটিং করলে সম্মান গুইন হয়ে যাবে। মুক্তার মুখে বিরক্তি। কিন্তু মাঝার ওকে পই পই করে বলে দিয়েছেন, তুষিকে সব রকম সাহায্য করতে হবে। এর মাঝে কনেকে খুঁজে আনবেন তারা। সেই সময়টাতে শুধু বউ সেজে বরের পাশে বসবে তুষি। যখনই কনেকে নিয়ে আসা হবে, একটা কোনো ছুতো দেখিয়ে নেমে আসবে মেয়েটা। কিন্তু মুক্তা জানে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তার সামনে দিয়েই তো বয়ফ্রেন্ডের বাইকে করে পালালো মেয়েটা। সাহায্য সেই করেছে। কিন্তু ওসব তো ঘুণা করেও কাউকে বলা যাবে না। তবে সব প্রশ্নের মুখোমুখি ওকে হতে হবে। সেজন্যে মুক্তা ভান করছে কিছু না জানার। এরা খুঁজে মরুক, যা ইচ্ছে হোক, ও বিপাকে না পড়লেই হলো। মেয়েটা মুখ ভার করে তুষিকে নিয়ে স্টেজের কাছে এলো। তুষি কিছু দেখতে পাচ্ছে না। উকিঝুঁকি দেও নিষেধ। মাঝারের করা কথা, প্রতি তিরিংবিরিংয়ে 1,000 টাকা কাটা। স্টেজে এখন বর বসে। তখনই তো বর আসার শোরগোল শুনেছিল। তুষি দাঁড়াতেই চারদিকটায় হইচই শুরু হলো ফের। ফুলের পাপড়ি ছেটাল কেউ কেউ। তুষির এসবে খুব বিরক্ত লাগছে। এই যে বিশাল ঘোমটা, এটাই তার কারণ। গাটা এত কুটকুট করছে না। মনে হচ্ছে টান মেরে সব খুলে ফেলতে। তখনই কোনো মেয়েরই স্বর কানে এলো। স্ফূর্ত চিত্তে বলছে, ভাইয়া, ভাবিকে হাত ধরে তোলো। একটা ভিডিও হবে, প্লিজ। সাথে সুর মেলাল আরো কজন। বর উঠে এলো বোধ হয়। নাগরা জুতোর মোশামশের শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে তুষি। চুপচাপ এসে হাতটা পাতল সে। তুষি হাত দেখেনি। তার ঘুমটা এর চেয়েও বড়। মুক্তা কনুই দিয়ে গুঁতো দিল বাহুতে। কণ্ঠ চেপে বলল, বর হাত বাড়িয়ে আছে, ধরো। তুষি বলল, ডানে না বামে? নাক বরাবর। তুষি আন্দাজ মতো হাতটা তুলল। টের পেল একটা খসখসে অমসৃণ তালুর ছোঁয়া এসে কবজিতে লেগেছে। কেন যেন বুকখানা ধক করে কেঁপে উঠল ওর। গলাটা শুকিয়ে বসল অহেতুক। লোকটা হাতে টান বসাল। আপনি তুষির শরীরটা উঠে এলো ওপরে। গুটি গুটি পায়ে গিয়ে বসল সোফায়। সেই মেয়েটি তার কাঁধে হাত রাখল। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাবি, হাতে মেহেদি পরনি কেন?
তুষির কাছে জবাব নেই। মুক্তাই আগ বাড়িয়ে বলল, আসলে সময় পাইনি। এত তাড়াহুড়োর আয়োজন না, তাই। এক ভদ্রমহিলা শুধালেন, ও এরকম ঘোমটা দিয়েছে কেন? এখন কি ওই যুগ আছে? এই উত্তর মুক্তা জানে। মাঝার আগেই শিখিয়ে দিয়েছিলেন। চটপট বলল, ওর খুব মাথা ব্যথা করছে, আন্টি। এখানে এত আলো, তাকাতে পারছে না, মাইগ্রেনের সমস্যা বোঝে নিত। এখন এরকম থাকুক, একটু সুস্থ লাগলেই ঠিক করে দেব। আচ্ছা, সেই ভালো। তুষি শক্ত হয়ে সোফায় বসে রইল। ঘামে দরদর করছে শরীরটা, হাত পা চুলকাচ্ছে। আচ্ছা, জ্বালা তো। মেয়েদের জামাকাপড় পরতে এত কষ্ট। এসব পরে সবাই বিয়ে করে কিভাবে? তুষি তো বিয়ে করলেও ওই প্যান্ট শার্ট পরেই করবে। ওটের পাচ্ছে কতগুলো পাঁচ স্টেজে উঠছে, নামছে পরপর। সামনে থেকে ক্যাচক্যাচ করে ছবি তুলছে কখনো। কেউ যদি বউয়ের ঘুমটা তুলতেও চায়, আটকে দিচ্ছে মুক্তা। ইনিয়ে বিনিয়ে বাত সাথাই। এখন তার একমাত্র দায়িত্ব। সময় কাটল। খাওয়া দাওয়া শুরু হলো এদিকটায়। মেয়ের বাবা সে নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়লেন। তুষি ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। আর কতক্ষণ বসে থাকবে এরকম? এখনো কি ভেগে যাওয়া মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি? তখনই একজন পুরুষ কণ্ঠ বললেন, কাজী সাহেব, আসুন। শুভ কাজে আর দেরি করে লাভ নেই। মুক্তা চোখ বড় করে ফেলল। এই রে, কাজী এলে তো বিয়ে পড়ানো শুরু হবে। হায় হায়। ও দমকা হওয়ার মতো এক ছুটে স্টেজ থেকে নামল। মাঝার সেন্টারের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। মেয়েটা এসেই হড়বড়িয়ে শুধাল, মামা, মামা, কোনো খবর পেলেন? মাঝারের মুখ কালো। থমথমে গলায় বললেন, না। এখন তাহলে কি হবে? ওদিকে যে কাজী ডাকা হচ্ছে। বিয়ে পড়িয়ে দিলে তো সর্বনাশ। মেয়েটাকে নামিয়ে আনবো। মাঝারের মুখখানা চিন্তায় শুষ্ক। তুষিকে বউ সাজিয়ে স্টেজে বসানোর বুদ্ধিটা শুধুমাত্র ওনার। দুলাভাই, আপা এখনো কিছু জানেন না। কি করবেন এই মুহূর্তে, মাথায় ঢুকছেও না কিছু। তাদের মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। শহরে আছে, না শহরের বাইরে যাবে তাও জানা নেই। এত অল্প সময়ে কোত্থেকে ধরে আনবেন? দুলাভাই তো হুকুম বেঁধে দিয়েই খালাস। মুক্তা নিজেই বলল, আঙ্কেল আন্টিকে বলে দিলে ভালো হতো না? তুমি এত চিন্তা না করে স্টেজে যাও। যা হবে দেখা যাবে। মুক্তা আর কথা বলল না। করুক যা খুশি। ওর কি? চুপচাপ ঘাড় নেড়ে ফিরে গেল জায়গায়। মাঝারের মাথা ব্যথা উঠেছে। বরপক্ষ চলে এসেছে শুনেই বুদ্ধি বিবেচনা কাজ করা বন্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল আপাতত ব্যাপারটা ম্যানেজ করা দরকার। এই মেয়েকে স্টেজে বসিয়ে রেখে নিজেদের মেয়েকে খুঁজবেন। এরপর পেয়ে গেলে না হয় আরামসে অদলবদল করা যেত। কিন্তু এখন তো সে আশ্বশেষ। যত দিকে যত লোক পাঠালেন সবার একই উত্তর, খুঁজে পাচ্ছে না। আবার এই মুহূর্তে তুষিকেও স্টেজ থেকে উঠিয়ে আনা যাবে না। পরিস্থিতি এখন যা হাতে আছে, তাহলে তাও বিগড়ে যাবে। মেয়েটা মুখ খুললেও বিপদ। না, কিছু একটা ভাবতে হবে এখন। অনেক বড়, শক্ত কিছু। যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বিপদ যখন নিজেই বাড়ালেন, ওনাকেই তো কমাতে হবে তা। কাজে আসার কথায় মাথায় বোম পড়ল তুষির। এ ব্যাটা এলেই তো কবুল বলতে বলবে। কবুল বললে না বিয়ে হয়ে যায়। কি আজগুবি কথা। তুষির বিয়ে হবে কোথাকার কোন ভাল্লুকের সাথে? হায় খোদা, এখন ভদ্রলোকের সাথে আরো বেশ কজন এলেন। অল্প ভিড়েই ভরে গেল জায়গাটা। খাতা খুলেছেন তিনি। হা করবেন কিছু বলতে, আচমকা তরাক করে দাঁড়িয়ে পড়ল তুষি। সবার নজর একই সাথে বর্তাল এদিকে। সেন্টারে মোট 3টে রুম। একটা খাওয়া দাওয়ার, যেটা সবচেয়ে বড়। অন্যটায় স্টেজ। আরেকটা কোণার দিকে ছোট ঘর, যেখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপাতত রেখেছেন ওনারা। মেয়ের মা এতক্ষণ স্বামীর সাথে ছিলেন। সবে সবে বুকে ব্যথা সেরেছে মানুষটার। মেয়ে বিয়ের আসর ছেড়ে পালানোর চোখই তো আর মাথা থেকে যায়নি। কখন কি হয়ে যায়। ভদ্রমহিলা স্টেজের এদিকটায় এসে দাঁড়ালেন এবার। বরকে বরণ করার পর আর পা ফেলেননি এখানে। স্টেজে লেহেঙ্গা পরিহিত এক ঘোমটাওয়ালি দেখেই আটকে উঠলেন রমণী। তার মেয়েকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে স্টেজে ওটাকে উদ্বিগ্ন পা জোড়া বাড়াতে গেলেই পেছনে থেকে হাতটা চেপে ধরলেন মাথার। আস্তে করে বললেন, যেও না আবা। স্টেজে কে বসে আছে? মাঝার এদিক ওদিক সতর্ক চোখ বোলালেন। আরো ধীর করলেন গলার স্বর, ওই বস্তির মেয়েটাকে বসেছে। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস? কেন? চুপ করে থাকো, আপা। বোকার মতো কাজ করে ফেলেছি। কিন্তু এখন আর কিছু করার নেই। তুষি খাম্বার মতো দাঁড়িয়ে আছে। নড়ছে না, চড়ছে না দেখে এক ভদ্রমহিলা শুধালেন, কি হয়েছে, মা? কিছু লাগবে?
মুক্তার চোখ মুখ আশঙ্কায় কাজ কথা টেনে নিল। মনে হয় ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাবি? তুষি জোরে জোরে মাথা ছাকাল। ওয়াশরুম কেন, আপাতত যে কোনো এক রুমে যেতে পারলেই হবে। মাঝার ব্যাটাকে খুঁজতে হবে তো। ওকে ফাঁসিয়ে দিয়ে কই খাপটি মারতে গেল। মুক্তা ওকে সাথে নিয়ে হাওয়ার গতিতে নেমে এলো নিচে। মাঝার দেখেই বুঝলেন ঘটনা কি। চোখ সূচক শব্দ করে হেঁটে এলেন কয়েক পা। তুষি সোজা সেই কোনার রুমটায় ঢুকেছে। মাথার ঘোমটা এক টানে খুলে চারপাশটায় দেখল। মাঝারও ঢুকলেন তখনই। প্রথমেই মুক্তাকে বললেন, তুমি বাইরে যাও, দেখো ওদিকটা। মেয়েটা বাধ্য বিদে নিল এক কথায়। পরপরই খ্যাক করে জিজ্ঞেস করলেন ভদ্রলোক, কি সমস্যা তোর? ওভাবে নেমে এলি কেন? তুষিও কম যায় না, তার কণ্ঠ একই রকম। তো কি করব? দেখছেন না কাজই চলে এসেছে। আরেকটু বসে থাকলেই তো বিয়ে হয়ে যেত। গেলে যাবে, সেজন্যে নেমে আসবি। তুষির চোখ কপালে উঠে গেল। হতবাক আওরাল, মানে গেলে যাবে মানে কি? আপনি তো বলেছিলেন শুধু কিছুক্ষণ বসে থাকার কথা। তারপর আপনাদের মেয়ে পেয়ে গেলে আমার সাথে পাল্টা পাল্টি হবে। তাহলে এখন অন্য সুর তুলেছেন কেন? মাঝার বললেন, বলেছিলাম, কিন্তু এখন সেরকম হবে না। মেয়েকে পাওয়া যায়নি, হয়তো শহরের বাইরে চলে গেছে। তাতে আমার কি? আমার সাথে যা কথা হয়েছিল সেটা তো করেছি, তাই না? এখন টাকা দিন। তুষি হাত পাতল। মাঝার রেগে বললেন, টাকা টাকা করবি না মেয়ে? বলেছি তো দেব। স্টেজে গিয়ে বস। যা। এটা কি হচ্ছে নাকি? মানে ফাজলামো করছেন আমার সাথে? আবার গিয়ে বসবো মানে? দেখছেন না বিয়ে পড়ানোর তোড়জোড় চলছে। আমি ওসব বিয়ে টিয়ের চক্করে নেই। চুপচাপ টাকা দিন, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, কি না হলে? কাজ শেষ না করলে একটা টাকাও পাবি না। তুষি ভীষণ চটে বলল, ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব যে আপনাদের মেয়ে ভেগে গেছে। আর সেজন্যে আমাকে এখানে বউ সাজিয়ে বসিয়ে রেখেছেন আপনি। ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, দেখাচ্ছি। করব, দেখবেন। মাঝার হ্যাঁ না বললেন না। তুষি বাইরে যেতে হাঁটা ধরল করে। অমনি পিছু ডাকলেন তিনি, দাঁড়া। তুষি ঠোঁট কামড়ে হাসল। এই তো বাছা, লাইনে এসো। ফিরে চাইল গম্ভীর মুখে। মাঝার শুধালেন, তুই জানিস এটা কার বিয়ে? তুষির কণ্ঠে অনীহা। কার? এএসপি ইয়াসির, আবার সাথের মতিঝিলের নাম করা পুলিশ অফিসার। চমকে উঠল তুষি। গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো আর্তনাদ করে বলল, কি? তার চোখে মুখে ভয় দেখে বুকে বল পেলেন মাঝার। ভাবলেন, বস্তির ছাপোষা মেয়ে, পুলিশের নাম শুনেই ঘাবড়ে গেছে। ক্রুর হেসে বললেন, হ্যাঁ, চিনিস তাকে? খুব ডেঞ্জারাস কিন্তু। এতটুকু চাকরির বয়সে এর মতো বারবার ট্রান্সফার কেউ হয়নি। এই তো কদিন আগেও এমপি রুস্তম আহমেদের ছেলেকে একটা কেসে 10 বছরের সাজা পাইয়ে দিল। আজকে এখানে তারই বিয়ে। তুষির সব প্যাচ বেঁধে গেল। গ্রহ নক্ষত্রের মতো জট পাকিয়ে গোল গোল হয়ে খুলল মাথাটা। আজকে ওই পুলিশের বিয়ে হচ্ছে এখানে। ও কি তারই হাত ধরেছিল তখন? এতক্ষণ পাশাপাশিও বসেছিল। ওই পুলিশ যে কতটা ডেঞ্জারাস সে তো তুষি মারপিট দেখেই বুঝে গেছে। ওরে তুষি, কোথায় ফেসে যাচ্ছিস তুই? মেয়েটা মনের ভয়ে চেষ্টা করলো লুকাতে। কণ্ঠে চোটপাট বজায় রেখে বলল, তত আমি আমি কি করব? মাঝার হাসলেন। বললেন, বোকা মেয়ে, পুলিশের বিয়েতে বসে যে এতক্ষণ স্টেজে বসেছিলি, এই কথা জানাজানি হলে ক্ষতিটা আসলে কার? তোর নিজেরই। ইয়াসিরকে তুই চিনিস না। যদি জানতে পারে এসব, আমাকে কিছু বলবে না। যা বলার তোকে বলবে। কারণ আমরা বড় মাপের বড় মানুষ। শীত কেটে বেরিয়ে আসার অনেক কৌশল জানি। ফাঁসবি তুই। ফ্রড কেসে সোজা জেলে ভরে দেবে। তখন কি করবি? ভালো উকিল দিয়ে জামিন পাবি তাও তো হবে না। বস্তিতে থাকিস, এসবের মুরদ কই? তার চেয়ে আমি যা বলছি শোন। চুপচাপ গিয়ে স্টেজে বস। বিয়ে তো আর সত্যি সত্যি হবে না। ওরা নাও জানে না মেয়ে বদলে গেছে। তুই আর আমি তো জানবো। মিথ্যে মিথ্যে বিয়ে করলে কিছু হবে না। বিয়ে পড়াতে দে। সেন্টার থেকে আস্তে ধীরে আত্মীয় স্বজনের ভিড়টা কমে যাক। যখন শুধু 2 পরিবারের লোক থাকবে, আমি তোকে ঠিক বের করার একটা উপায় বানিয়ে দেব। তখন তুই তোর মতো নিজের বাড়ি চলে যাস। কিন্তু এখন কোনোরকম কোনো ফাতরামো করা যাবে না। সেন্টার ভর্তি লোক জানলে সমস্যা হবে। যদিও আমার চিন্তা নেই, কারণ ফাঁসবি তো তুই। তুষি ভয় পেল। ভীষণ ভয়। মাঝারের হুমকিতে কি না জানে না, তবে ইয়াসিরের শক্তপোক্ত মুখটা ভাসল চোখে। গলবিল শুকিয়ে এলো খুব। টেবিলের ওপর জলের বোতল ছিল, হাতে তুলেই রকরক করে পানি খেল তুষি। মাঝার মিটিমিটি হাসছেন।
টোপ তাহলে ভালোই গিলেছে। কিন্তু আপাতত এই মেয়ে ছাড়া তার কাছে দ্বিতীয় উপায় নেই। পরিস্থিতি সামলাতে ভুল একটা করলেও এখন সেটা নিয়ন্ত্রণ করতে হবে। পরে যা হবে দেখা যাবে না। তুষি অনেকটা পানি খেল, হাত দিয়ে মুখ মুছে শ্বাস নিল বড় করে। কণ্ঠে অনিশ্চয়তা। সত্যি আমাকে বাড়ি যাওয়ার উপায় করে দেবেন তো? কিছু হবে না তো? আমি আমার মতো বের হতে পারবো তো? পারবি। যদি আমার কথা শুনিস তাহলে পারবি। এই যে বেঁকে বসলি একটু আগে, এরকম হলে আমি কোনো কিছুতে নেই। টাকা তো পাবি না, উল্টে। বুঝেছি বুঝেছি। ফাঁসিয়ে দেবেন এই তো? ভদ্রলোকের স্বরটা এবার নরম হলো। বললেন, হ্যাঁ। বললাম না তোমাকে বাঁচিয়ে নেব। 20-এর জায়গায় দরকার হলে আরো 10,000 বেশি পাবে। শুধু শুধু ইয়াসিরের হাতে ফ্রড কেস খাওয়ার থেকে আমার কথা শোনো। স্টেজে ফিরে যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই তোমাকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। তুষি তাও চিন্তায় ভুগছে। একরকম উভয় সংকটে থুবড়ে পড়েছে বেচারি। এই লোকের কথা একদিকে ঠিক, জেলে ঢুকলে বের হয়ে আসার মতো ক্ষমতা, টাকা কিছুই ওদের নেই। যদি সত্যি উল্টোপাল্টা কেসে ফাঁসিয়ে দেয়, ওই বদ পুলিশকে তো তুষি চেনে। বউ ভেগে গেছে শুনলে রাগ ওর ওপরেই ছাড়বে। আবার পালানোর উপায়ও বন্ধ। ওর জামাকাপড় গুলো কোথায় কে জানে। এই বিয়ের পোশাক পরে পালাতে গেলেও সদর দরজা পেরোতে হবে। দেখে ফেলবে সবাই। তখন ঠিকই পাকড়াও করবে না। তুষি সব ভেবে একটা কঠিন সিদ্ধান্তে এলো। মাঝার যা বলছে তাই করার সিদ্ধান্ত। লোকটা তো বলল ওকে বাঁচাবে। তাহলে এত চিন্তা কিসের? তুষি তো জানে এটা সত্যি বিয়ে না। ও ওর মতো, ইয়াসির নিজের মতো। টিনটিন, বাবলু অধৈর্য হয়ে পড়েছে। কত সময় কেটে গেল, তুষি এখনো আসেনি। খিদে পেটের হাড় পিঠের সাথে লাগার দশা। না, ওদের সহ্যে আর কুলালো না। ওপার থেকে রাস্তা পেরিয়ে চলে এলো এপাশে। সেন্টারের বাইরে উকিচুকি দিল কতক্ষণ। বাবলু বলল, গেল কই কত? এখনো আইন না কেন? জানি না। ওস্তাদ তো এত দেরি করার লোক না। ক্ষুধা যে লাগছে ভাই। আমারও। ভিতরে যাবি? লজায়। টিনটিন বাবলু ভালো করে চারদিকটা দেখল। এসব সেন্টারের বাইরে দারোয়ান থাকে না। সুযোগ বুঝে যেই ঢুকতে যাবে, ধমকে উঠলেন এক ভদ্রলোক। এই ছেলেরা কই যাস? ভয়ে থেমে গেল দুজন। টিনটিন বলল, ভিতরে যাই। কেন? ভিতরে কি? যাওয়া যাবে না ওখানে। ভদ্রলোক ওদের ময়লা জামাকাপড় দেখে পথচারী ভেবেছেন। মনে হয়তো দয়া হলো। নিজেই বললেন, এখানেই দাঁড়া, আমি খাবার এনে দেই। ওরা মাথা নাড়ল। লোকটা হাত তুলে কাউকে ডাকতে গেলেন। অন্যমনস্কতার সুযোগ পেতেই ছুটে ঢুকে গেল ওরা। ভদ্রলোক ভ্যাবাচাকা খেলেন। এই এই কই যাস? বলে পিছু ছুটলেন ত্রস্ত। তুষির বুকে সাহস নেই। হাত পা চলছে। গলার নীল শিরা স্পষ্ট। টিপ টিপ করছে ভেতরটায়। কোনোরকম হেলতে দুলতে স্টেজের কাছে এসে দাঁড়ালো। রেহনুমা এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন কোমল গলায়, তোমার কি শরীর খারাপ লাগছে? তুষির মাথায় ঘোমটা। উত্তরে খান নাড়ল দুপাশে। কাজী বললেন, বসো মা, বিয়ে পড়ানো শুরু করি। তুষি অবশ পা টেনে টুনে বসল কোনোরকম। ওর ঠিক পাশে এই মুহূর্তে যে মানুষটা বসে আছে, সেই ইয়াসির। সেই ইয়াসির যে ওরই সামনে রুহান নামক ছেলেটাকে মেরে কাত করে ফেলেছিল। তুষির হাত পায়ের তালু খেমে একসা। হা করে করে শ্বাস নিচ্ছে। হাঁসফাঁস লাগছে বড্ড। এতক্ষণ নির্ভীক চিত্তে বসে থাকা তরুণী হঠাৎ কেমন শঙ্কায় নেতিয়ে রইল। এই শঙ্কা তো জেসের শঙ্কা নয়। এর নাম ইয়াসির আবরার স্বার্থ। পাশ থেকে একজন বললেন, মেয়ের বাবা কোথায়? বিয়ে হবে, মেয়ের পাশে এসে বসুন। মাঝার কোত্থেকে উড়ে এসে দাঁড়ালেন। হাসি হাসি মুখ করে বললেন, আসলে দুলাভাইয়ের মন ভালো নেই। বুঝতেই পারছেন, একমাত্র মেয়ে। আমি বরং বসি। কেউ আর মানা করলেন না। মামা তো বাবার মতোই। অদূরে দাঁড়ানো কনের বাবা বিরক্ত শ্বাস ছাড়লেন। স্ত্রীর কাছে সবটা শুনেছেন তিনি। ওকে এসব কে করতে বলেছিল? আমি কি বলবো বলো, আমিও মাত্র জেনেছি। শওকত সাহেব এসব জানলে কি হবে ভাবতে পারছো? ভদ্রমহিলা বললেন। বলল তো সব সামলে নেবে। ওর ওপর যেন ছেড়ে দিই ব্যাপারটা। এখন চুপচাপ থাকো। কাকতালীয় ভাবে এ মেয়ের নামও তুষি। কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভদ্রলোক কটমট করে বললেন, এইসব তোমার মেয়ের জন্য হয়েছে। ও মেয়ে যেটা করলো আজ, আমি ওকে জীবনে ক্ষমা করব না। এ বাড়ির দরজা তো চিরদিনের মতো বন্ধ। রমণীর মুখখানা চুপসে গেল। তবে উচ্চবাচ্য করলেন না। স্বামী নামক মানুষটার ওপর দিয়ে যা যাচ্ছে, তিনি বোঝেন। কেন যে মেয়েটা করতে গেল অমন। স্টেজে বিয়ে পড়ানো শুরু হয়েছে। তুষি লোক গিলছে শুধু।
পুরো শরীরটা থরথর করে কাঁপছে। এরকম কোনোদিন ওর সাথে হয়নি। না, কখনো না। এতটা ভয়, এতটা চিন্তা তুষির অভিধানে আজকেই প্রথম। কেন যে মরতে রাজি হয়েছিল? কাজী সাহেব বরের সমস্ত তথ্যাদি পড়ে পড়ে শোনালেন। শেষে বললেন, বলো মা, কবুল। তুষির কণ্ঠরোধ, জিভের মধ্যে আস্ত পাহাড় বসেছে। ফ্যাসফ্যাসে শ্বাস উঠেছে গলায়, প্রথমবার অনুভব করছে শরীরের এই নির্বাধ ভূমিকম্পের। এমন তো হবার কথা নয়, হঠাৎ মিথ্যে বিয়ে, তাই না? মনকে খিচে শক্ত করল তুষি। যত তাড়াতাড়ি ও বিয়েটা করবে, তত তাড়াতাড়ি মুক্ত হবে এখান থেকে। দাদি নিশ্চয়ই অপেক্ষা করছে বাড়িতে। তাই সাথে সাথে বলল, কবুল। গুনে গুনে 3বার হতেই ভ্রু কুচকে ফিরল ইয়াসের। এই কণ্ঠস্বর তার ভীষণ চেনা। কোথাও যেন শুনেছে। কিন্তু যে মেয়ের সাথে ওর বিয়ে হলো তার গলার শর্ত এতটা রিনিনে নয়। গতকাল রাতেও তো বিয়ের ব্যাপারে ফোনে কথা হলো। ইয়াসিরের পরিষ্কার মনে আছে সেসব। নাকি এত আওয়াজের মধ্যে ভুল শুনেছে ও? ইয়াসির এবার ভালো করে তুষির দিকে চাইল। মুখ ঢাকা, ব্লাউজের লম্বা হাতের ফাঁক গলে শুধু কবজি দুটো বেরিয়ে, হাতে ছোট ছোট সাদা নখ। এক ফোঁটা মেহেদিও নেই। এরকম ব্রাইট হয়। তার উপর তুষি মেয়েটা তো একটু চাপা রঙের। অথচ হাত দুটো এখন ভীষণ ফর্সা লাগছে না। কাজী সাহেব তখনই বললেন, বলো বাবা, কবুল। ইয়াসির নিজেকে সামলাল। রাশ টানল সন্দিহান চাউনির। না, ও হয়তো বেশি বেশি ভাবছে। হতে পারে মেয়েটার মেহেদিতে অ্যালার্জি, তাই পড়েনি। বা অন্য কোনো সমস্যা। ইয়াসির আর মাথা ঘামান না। চটপট বলে দিল, কবুল। স্টেজের আশপাশ ভরে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনিতে। শৌকতের ঠোঁটে তৃপ্তির হাসি। মুগ্ধ হয়ে বর বেশি ইয়াসিরকে দেখছেন। এই তো কদিন আগেই চোখের সামনে একটু একটু করে বড় হলো ছেলেটা। আর আজ তার নিজের একটা সংসার হতে যাচ্ছে। তনিমা যে কেন এলো না? কি সব ছেলের বিয়েতে মায়েদের যেতে নেই বলে, বাড়িতে থেকে গেল। ইয়াসিরের এই বিয়ের মুহূর্তটা দেখলে সেও আবেগে আপ্লুত হতো নিশ্চয়ই। ইয়াসির খেয়াল করল, তুষির আঙুল ঠকঠক করে কাঁপছে। কপালে ভাঁজ বসল ওর। স্পষ্ট চোখে দেখল আরো। শুধু আঙুল নয়, তুষির বাহুর কাঁপা কাঁপিয়ে পরিষ্কার। ঈশাকে চোখের ইশারায় কাছে ডাকল ইয়াসির। মেয়েটা ত্রস্ত এসে দাঁড়ালো। কান পাততেই আস্তে ধীরে বলল, ওনাকে জিজ্ঞেস করতো কোনো অসুবিধে হচ্ছে কিনা। ঈশা চলে এলো এপাশে। একটু আধটু হাসি ঠোঁটে। ভাইয়া বিয়ে করতে না করতেই বউয়ের সুবিধে নিয়ে মরিয়া। মেয়েটা তুষির কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, কোনো সমস্যা? কিছু হয়েছে? তুষি মাথা নাড়ল দুপাশে। বোঝালো, না। ঈশা ফের জিজ্ঞেস করল, পানি খাবেন? তুষি ভেবেছিল কথা বলবে না। বেখেয়ালে মুখ ফুসকে বেরিয়ে এলো, না না, কিছু লাগবে না। তড়িৎ ভ্রু কুচকে ফেলল ইয়াসির। এইবার কণ্ঠস্বর সে স্পষ্ট শুনতে পেয়েছে। না, এটা তুষির আওয়াজ নয়। এই আওয়াজ তার পরিচিত। তবে ওই মেয়ের হবে না। তার সন্দেহ প্রগাঢ় হলো। ভীষণ খটকায়, সরু করল চোখ। শক্ত কণ্ঠে সুথাল, কে আপনি? তুষির বুকখানা ছাদ করে উঠল। কে আপনি মানে? বদ পুলিশ কি সব ধরে ফেলল? চলবে।